তুই যদি ভালো না হোস তবে সেদিন খুব বেশি দূরে নেই বাবু। মধুমিতা দাঁত কেলিয়ে বলল। মোতাকিম দাঁত খিচে বলে, একজন ঘসেরি বেগম, আরেকজন ক্যাথরিন ডে মেরিসে, যাকে ইতিহাসে ফ্রান্সের 20 রানী বলা হতো ষড়যন্ত্র প্রবণ আর নিষ্ঠুরতার কারণে। তোমরা দুজন একসাথে যদি ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, তবে যত ভালোই হই না কেন তোমাদের সহানুভূতি পাওয়া যাবে না। আসছি। বলেই মোতাকিম বাইক স্টার্ট দেয়। মধুমিতা চেঁচিয়ে ওঠে। এই কোথায় যাচ্ছিস? মোতাকিম ঘাড় ঘুরিয়ে উচ্চস্বরে বলে, তুমি তোমার সখী পেয়েছ, এখন আর কোনো লেনদেন নেই তোমার সাথে। রাস্তাতে একজন পার হবে। মোতাকিম চলে যায়। মা ছেলের কলহে ইন্দুবালা নীরব দর্শক হয়ে শুধু বসে থাকে। তারা শপিং করলো। ইন্দুবালা নিজের শাশুড়ি আর স্বামীর জন্য কিছু পোশাক কিনলো। তার যেমন কুল কিনারায় স্বল্প কিছু মানুষ আছে, তেমন মোতাকিম আর মধুরও কুল কিনারায় স্বল্প কিছু মানুষ আছে। তারা একে অপরের সহযোগিতায় না হয় ভালো থাকার চেষ্টা করবে। স্বল্পের মধ্যেও ভালো থাকা খুঁজতে তো দোষ নেই। ইন্দুবালা ভীষণ করে আগলে রাখতে চায় এই সংসার আর এই মানুষ দুটোকে। শুধু একটাই প্রার্থনা, কোন পর্যায়ে গিয়ে এই মানুষ দুটো সৌন্দর্যের দোহাই দিয়ে তার সঙ্গ ছেড়ে না দেয়। সময় তো এভাবে সেভাবে ভালো খারাপের মিশেলে কেটে যায়। সপ্তাহ পরের কথা, বিবাহের 7টা দিন ইন্দুবালা নতুন করে জীবন চিনতে, যেই জীবনে তার সৌন্দর্য নিয়ে উপহাস করুণা করার আগে মানুষ শতবার ভাবে। আজ মোত্তাকিনের জয়নিং ডেট। সকাল সকাল ইন্দুবালা ঘুম থেকে উঠে শাশুড়ির সাথে নাস্তা বানিয়েছে আর বাগবিতণ্ডা করেছে। বাগবেতনটার মূল বিষয় হলো মধুমিতাকে তার চাকরি থেকে ইস্তফা নিতে বলছে ইন্দুবালা। বয়স হয়েছে, ওই শরীরে আর কুলোয় না শখানেক শিক্ষার্থীদের গাইড করা। কিন্তু মধুমিতা মানতে নারাজ। সংসার চলবে কি করে? সে ইন্দুবালার শখ আহ্লাদ পূরণ করবে কি করে? ইন্দুবালা বৃতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, আমি চাকরি করি, মোত্তাকিনও আজকে থেকে জয়েন করেছে। তবে তুমি কেন এমন করছো মধু? আমাদের উপর বিশ্বাস নেই তোমার? তোর উপর আছে, কিন্তু ওই হতচ্ছাড়ার উপর নেই। ওই দেখ, 9:30 বাজে, ওই জমিদারের নাকি এখনো উঠেছে। ও কোথায় চাকরি নিয়েছে, কাল গিয়ে দেখবি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তারপর যদি পুরো সংসারের ভার তোর উপর চলে আসে তখন? আমি এসবে নেই, এতদিন পেরেছি, বাকি সময়টুকুও পারবো। ইন্দুবালা মোত্তাকিনের চাকরির স্থান লুকিয়ে গেল। মধু নিশ্চয়ই এটা নিতে পারবে না। সে হতাশার নিঃশ্বাস ফেলে মোত্তাকিনের কাছে গেল। ওবু হয়ে ঘুমাচ্ছে। সে পিঠ চাপড়ে ডাকলো। মোত্তাকিন উঠল না, বরং বিরক্ত করা ইন্দুবালার হাতটাই বুকের নিচে চেপে ধরল। ইন্দুবালা আর সহ্য করতে না পেরে গ্লাসের পানি থেকে কিছুটা তার গায়ে ঢেলে দিল। ফলস্বরূপ ছেলেটা লাফিয়ে উঠে বসে, খেকিয়ে উঠে বলে, ফাজলামোর একটা সীমা থাকে। তুই ঘুমালে তোর গায়ে আমি এমন পানি ঢালি, বেদব মেয়ে? ইন্দুবালা দাঁতে দাঁত চেপে বলে, ঘড়িতে বাজে কয়টা? আজ না অফিসের প্রথম দিন? নাকি সবটা নাটক ছিল? বাপের কোম্পানিতে চাকরি নিয়ে হালাল ইনকামের রাস্তা তো দেখিয়েছেন, কিন্তু ইনকামের বেলায় নেই। তুই যদি মিথ্যে বলে থাকিস তবে এক্ষুনি সত্যিটা বলে দে। আমার কোনো সমস্যা নেই তোর মতো আধবুড়ো ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াতে। এই এক কথাই যথেষ্ট ছিল। মোত্তাকিন ফোঁস করে বিছানা ছাড়ে। ওয়াশরুমে পর্যন্ত যেতে গিয়েও ফিরে আসে। জোরে এক চাটি মারে মেয়েটির মাথায়। ইন্দুবালা চোখ রাঙায় ছেলেটিকে। মোত্তাকিন ব্যঙ্গ করে বলে, সারাদিন এক সরকারি চাকরির দেমাক দেখায়। তুই সারা মাস বসে যা ইনকাম করিস, তারপর 2 ঘন্টার ইনকাম। আমারটা আমার কষ্টের টাকা, কিন্তু তোরটা অন্যের কষ্টের টাকা। সেই টাকার কোনো ভ্যালু নেই। মোত্তাকিন পারে না মেয়েটির সাথে জোরপূর্বক অফিসে যেতে হয়। যেতে যেতে যখন 11টা, অফিসে ঢুকতেই সকলের দৃষ্টি গিয়ে পড়ল মোত্তাকিনের ওপর। পরনে কালো একটা শার্ট আর একটা জিন্সের প্যান্ট, ঠিক যেন পাড়ার কোনো প্রসিদ্ধ কোনো চাঁদাবাজ। সে সোজা মিরশাদের অফিসে গিয়ে ঢুকলো। মিটিংরত মিরশাদ কাজের প্রথম দিন ভাইয়ের পোশাকের ধরন দেখে হতাশার নিঃশ্বাস মোটেই ফেলল না। সে যেন আশাই করেছিল এমনটাই। সে ইশারায় একপাশে বসতে বলে মিটিং শেষ করে। অফিস থেকে সবাই যেতে মিরশাদ একটা ব্যাগ ধরিয়ে দিল তার হাতে। মোত্তাকিন সেটা দেখে শোধায়, এদিকে পোশাক তুমি একদম আমার সাইজের। আমি আমার মাপের কিনে নিয়ে এসেছি, পরে নাও। ফর্মাল শার্ট প্যান্ট টাই দেখে মোত্তাকিন নাক মুখ কুঁচকে ঘোর বিরোধিতা করে বলল, এসব পড়লে জোগাড় লাগবে আমায়, আমি এগুলো পড়তে পারবো না। এই পোশাক ব্যতীত আমার এখানে কাজ করা যাবে না।
আমার এখানে আর 5টা এমপ্লয়ের মতো তুমিও এক। তারা পড়তে পারলে তোমায়ও পড়তে হবে। আপনার প্রয়োজন কাজের, কাজ হলেই তো হলো, পোশাক দিয়ে কি আসে যায়? তবে তারাও তো একই কথা বলবে। আমি এগুলো পড়ছি না, এগুলো পড়া ব্যতীত কোনো কাজ থাকলে দিন। এগুলো না পড়লে কাজ করতে পারবে না এখানে। মিরশাদের থমথমে কণ্ঠ। মোতাকিন কপাল কুঁচকে তাকায়। মিরশাদ সেই কুচকানো মুখের পানে চেয়ে পুনরায় বলল, আর তুমি আমার থেকে অ্যাডভান্স 2.5 লাখ টাকা নিয়েছো, সেগুলো পরিশোধ না করতে পারলে পুলিশ কেস হবে। মোতাকিন দাঁতে দাঁত চেপে ঠুনকো হুমকি শুনল। ঘরে একটা বাইরে একটা, মোতাকিনের পালানোর কোনো সুযোগ নেই। অজ্ঞতা তাকে সেই ফর্মাল পোশাক পরতে হয়। পারফেক্ট সাইজ দেখে মিরশাদ স্মিত হাসলো, বিড়বিড় করে বলে, দেখতে হবে না কারো ভাই? দেয়ালে লাগানো বড় বড় ডেকোরেটিং মিররে নিজের ফর্মাল বেশভূষা দেখে মোতাকিন ছ্যা করে উঠল। মিশাদের দেখে তাকে বৃতৃষ্ণা ভরা কণ্ঠে বলল। ভেড়া ভেড়া লাগছে দেখতে। মিশাদ নিজের গাম্ভীর্যের আড়ালে ঠিকরে বের হওয়া হাসি আটকায়, গমগমে স্বরে বলে, আমার কাছে সব এমপ্লয়ি সমান, তাই তোমায় কোনো এক্সট্রা কেয়ার দিতে পারছি না, কিন্তু তুমি আবদার করলে অবশ্যই দিতে পারতাম। মোতাকিন স্থির চোখে তাকায় লোকটির পানে। চোখে মুখে উপচে পড়া উপহাস লুকানোর ব্যর্থ প্রচেষ্টা। সে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায় অফিস রুম থেকে। সে বের হতেই মিশাদ ফিক করে হেসে ফেলে। সাজবেলায় ঠিক 6টা নাগাদ মোতাকিন কাছ থেকে ছুটি পেল। আটকে রাখা দম ফেলে মোতাকিন অফিস থেকে বের হওয়ার জন্য উদ্যত হলে হঠাৎ করে হন্তদন্ত হয়ে ঢোকা মোহিত ইর্তেজা তার পথ আটকে দাঁড়ায়। বয়সের ছাপে কুঁচকে যাওয়া চামড়া প্রসারিত হয় ফর্মাল বেশভূষায় আবৃত ছেলেটিকে দেখে হাসি মুখে বলে, এই তো এখন সুন্দর লাগছে, একদম বাপকা বেটা। আজ অফিসে তোমার প্রথম দিন ছিল, আমি সকালে আসতে চেয়েছিলাম কিন্তু জরুরি কাজে আটকে গিয়েছিলাম, তাই এখন আসলাম। এসো 3 জন একসাথে একটু বসি, খাওয়া দাওয়া করি। শুনেছি বিয়ে করেছো, বাবাকে একটু বললে না, আর না বৌমাকে দেখালে। মোতাকিন শান্ত দৃষ্টিতে তাকায় অতি উৎসাহী লোকটির পানে। তার চোখে মুখে একটু মায়া নেই সম্মুখের এক লোকটির জন্য, কিংবা মায়া তৈরি হওয়ার কোনো সুযোগই পায়নি। সে থমথমে মুখে বলল, আমার স্কুলের প্রথম দিন আমি একা একা স্কুলে যাব না বলে অনেক কেঁদেছিলাম, কিন্তু মামুনি আমার 2টো থাপ্পড় দিয়ে জোর করে একা একাই স্কুলে পাঠিয়ে দিয়েছে। সেদিনের পর থেকে আমার জীবনে বিশেষ কোনো দিন নেই। স্কুলের প্রথম দিন, হাই স্কুলের প্রথম দিন, কলেজের প্রথম দিন, এমনকি বছরের প্রতিটা জন্মদিন এরকম বিশেষত্বহীনভাবেই কেটে যায় আমার। বাবা মায়ের ভুল আমি এগুলোতে অভ্যস্ত করে তোলে। আগে চলতে শিখে গেছি আমি। এ জীবনে কোনো পথে আমার আর বাবা মায়ের পথ নির্দেশনার প্রয়োজন নেই। সারা জীবন এমন অমানুষতা বাঁচবে? অমানুষ হওয়ার পেছনে আপনাদের কৃতিত্ব অনেকটা বেশি। মোহিত ইর্তেজা শ্রান্ত নেত্রে তাকায়, বলে, মধুর বয়স হয়েছে, শুনেছি শারীরিক অবস্থা অতটা ভালো নয়। এখন তো অন্তত নিজেরা নিজের মায়ের ভালো বোঝার চেষ্টা করো। তোমার নিজেরও তো একটা পরিবার হয়েছে, তাদের হক আছে আমার পুরো জীবনের অর্জনের উপর। শুধু শুধু কেন কষ্ট করছে সবাই? আমরা চাইলেই সব ভুলে একসাথে একটা সুন্দর জীবনযাপন করতে পারি। এক্সিট ডোরের দিকে পা বাড়ানো মোতাকিন ফিরে তাকায়, মৃদু হেসে বলে, সুন্দর জীবনযাপন? আপনি কি আমার মায়ের যুবতী বয়সের সকালাতগুলো ফিরে দিতে পারবেন? একটা মেয়ের স্বামী সংসার নিয়ে বোনের স্বপ্নগুলো ফিরিয়ে দিতে পারবেন? আপনার শৈশব ফিরিয়ে দিতে পারবেন? পারবেন? আমার স্কুলের প্রথম দিন ফিরিয়ে দিতে, যেখানে সবাই বাবা মায়ের হাত ধরে স্কুলে যেত আর আমি বেঞ্চের এক কিনারায় চুপ করে বসে থাকতাম। আমার খেয়াল করার মতো, টিচারদের সাথে পরিচয় করে দেওয়ার মতো কেউ থাকতো না। পারবেন না? মোহিত ইর্তেজা হারিয়ে ফেলে নিজের অবশিষ্ট জোরটুকু। ম্লান সুরে অনুনয় করে বলে, আমায় ক্ষমা করা যায় না? আমাদের ফেলে আসা দুর্বিষহ জীবনটা শুধরে দিন, আমি ক্ষমা করে দেব। আমি এখানে শুধু 5 মাস কাজ করব, যতদিনে অ্যাডভান্সের টাকাগুলো শোধ হয়। আসছে। তুমিও এই কোম্পানির একজন অংশীদার। জীবনে পারলাম না নিজের বাবার ভালোবাসার অংশীদার হতে, সেখানে তার সম্পত্তির অংশীদার হয়ে কি করব? মোতাকিন তাচ্ছিল্য হেসে বলেই বেরিয়ে যায় অফিস থেকে। চির অপরাধী সাব্যস্ত মোহিত ইর্তেজা সেখানেই নতশির দাঁড়িয়ে থাকে। এক একটা দীর্ঘশ্বাসের সাথে বিলীন হয়ে যেতে থাকে স্ত্রী সন্তানকে কাছে পাওয়ার শেষ আশাটুকু। খুব ভালো লাগার জোরেই একদিন নিজেকে দমাতে না পেরে কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। মধুকে নিজের করে রাখার পরিকল্পনা করেছিল,
মেয়েটি আস্ত এক মায়া ছিল। যে কয় বছর সংসার করার সৌভাগ্য হয়েছিল, সে কয় বছর জীবনের সুখের অন্ত ছিল না। কিন্তু কোথাও না কোথাও যে তার কাজে ভুল ছিল, মারাত্মক ভুল, যার শাস্তি এতটাই করুণ যে মৃত্যুর কালেও বোধহয় ক্ষমা মিলবে না। সে বলহীন পা বড় ছেলের কক্ষের দিকে বাড়ালে গতিরোধ হয়। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে মিশাদ শটান হয়ে দাঁড়িয়ে আছে, চোখ মুখ অভিব্যক্তিহীন। মোহিত ইর্তেজা টলটলে নেত্রে ছেলের পানে তাকায়। বুঝদার হওয়ার পর থেকে বাবাকে সহানুভূতি জানিয়ে আসা মিরশাদ আজ আর সহানুভূতি দেখাতে পারল না। সে আফসোসের সুরে বলল, তুমি একজন নারীর সকল অনুভূতি গলা টিপে মেরে ফেলেছো, আর একটা শিশুর শৈশব ধ্বংস করে দিয়েছো। কিছু জিনিসের সৌন্দর্য নিহিত থাকে নির্দিষ্ট শব্দটির মাঝে। মধুমিতা মা তোমার ভালোবাসার ছিল, ভুলেই তুমি তাকে যে কোনো পরিস্থিতিতে আপন করে নিতে পারো না। এটা অন্যায় ছিল পাপা, তুমি অন্যায় করেছো আমার মায়ের সাথে, আমার আর আমার বোনের সাথে, মধুমিতা মায়ের সাথে। আর ওই উচ্ছৃঙ্খলা উগ্র বিগড়ে যাওয়া ছেলেটিকে রাগ দেখেও না, ওর তুমি সবচেয়ে বেশি অন্যায় করেছো। ও তো জীবনে বাবার হাতড়ি পায়নি। আমি তাকে কখনো নিজের থেকে দূরে করতে চাইনি মিশাদ। মোহিত ইর্তেজা আর্তনাদের সুরে বলল। মিরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল। কাছে রাখারও কোনো উপায় রাখুনি। মিরশাদ বেরিয়ে যায় সেখান থেকে। এই জীবনে সে বাবার এই কৃতকর্মের জন্য কখনো একটা খারাপ কথা ব্যবহার করেনি, কিন্তু আজ ওই ছেলেটার বাবার জন্য সুপ্ত আর্তনাদ সে নিতে পারেনি। তারও যে একটা ছেলে রয়েছে। ইন্দুবালা বাবার জন্য আর ভাইয়ের জন্য দুটো শার্ট কিনেছে। সন্ধ্যা নাগাদ সেগুলি দিতে বের হয়। মধুমিতা তখন টিভিতে সদ্য শুরু হওয়া সিরিয়াল দেখতে বসেছে, হাতে পপকর্ন। স্টার জলসা জি বাংলার সিরিয়ালে আসক্ত মধুমিতা। এটা তার একটা বাজে অভ্যাস, মোত্তাকিনের ভীষণ অপছন্দের। তবে সে কখনো কিছু বলে না। মায়ের একাকিত্বের সঙ্গী এতটুকু থাকুক না। ইন্দুবালা কক্ষ থেকে ব্যাগ হাতে বের হয়। মধু, আমি একটু আব্বুকে এগুলো দিয়ে আসি। মধুমিতা পপকর্ন খেতে খেতে ফিরে তাকায়, সাবধানী বার্তা ছুড়ে বলে, যাবি আর আসবি, ওগুলো দিয়ে 1 মিনিটও বসবি না। ইন্দুবালা স্মিত হাসে। মধুমিতা কপাল কুঁচকে বলে, হাসিস না, ওই কুচক্রীদের তুই সুযোগ দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছিস। মুখে মুখে তর্ক করে জোরপূর্বক কখনো কিছু হাসিল করা যায় না মধু, উপরওয়ালা তো আছেই। ইন্দুবালা মিহিস্বরে বলেই বেরিয়ে যায় ঘর থেকে। ঘরে গিয়ে ভাইকে পেলেও বাবাকে পেল না ইন্দুবালা। তহমিনা আর চোখে তাকিয়ে বলল, সামনেই মুদির দোকানে গিয়েছে তোর আব্বু, এসে যাবে এক্ষুনি। বস, নাকি বিয়ে হয়েছে দেখে বাপের বাড়ি আর এক মুহূর্ত থাকবি না? ইন্দুবালা শুধু শান্ত দৃষ্টিতে তাকায়, প্রতিবারের ন্যায় আজও কিছু বলে না। সবাই পা গুটিয়ে বসতেই ইনশিয়াও ছুটতে ছুটতে আসে। বসার ঘরের এক কিনারায় বসে আছে ইনশিয়ার নানু। সে বাঁকা চোখে তাকায়। পার্পল কালারের একটা ব্লক প্রিন্টের শাড়ি হাতে, দুটো সোনার চুড়ি, কানে সোনার কানের দুল আর নাকে নথ। এতটুকুই বৈবাহিক সাজসজ্জা। চেয়ে শোধায়, যা বাসার ঘরে কিছু দিছে টিছে? ইন্দুবালা নানুর দিকে তাকায়, মেহিস্বরে বলে, বাসর ঘরে বাধ্যতামূলক কিছু দিতে হবে? এমনিতে তো এত কিছু কিনে দিল সেদিন, আর কি প্রয়োজন? শাক দিয়ে মাছ ঢাকিস না, সবাইকেই এমনি অনেক কিছু দেয়, কিন্তু বাসার ঘরেও আলাদা করে কিছু দিতে হয়। নানুর কথায় ইন্দুবালা চুপ রইল, আর কিছু বলতে ইচ্ছে করে না। ইনশিয়া প্রসন্ন হয় এই সংবাদে। সে প্রসন্নতা লুকিয়ে মেকি দুঃখী কণ্ঠে বলল, তুই এই নিয়ে মন খারাপ করিস না, সবসময় ভাববি আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আমরা তো চিন্তায় ছিলাম তোর কপালে এতটুকুও জুটবে কিনা। মোত্তাকিনের মতো বেকার মানুষ তাও অনেক দিয়েছে। তুমি আমার বাসর ঘরে আশা করো নানু। আমি জানতামই ওকে কিছু দেবে না, বিয়ের সময় তো লোক দেখানোর জন্য এতটুকু দিয়েছে, নয়তো মানুষ নিন্দা করবে না। আমি এটাও জানি যে এই মধুমিতা আর মোত্তাকিন যে ওকে মাথায় তুলে নাচতেছে তা ক্ষণিকের লোক দেখানো। এক সময় দেখবি সংসার করার সুখ মিটে গেলে মাথা থেকে ঝেড়ে ফেলবে। সবাই চায় তার ছেলের একটা সুন্দর বউ হবে। মোত্তাকিন ও দুনিয়া চুষে বেড়ানো ছেলে, মন ভরে গেলে দেখবি
একটা সুন্দর মেয়ে নিয়ে এসেছে। একের পর এক নিজ মন্তব্য ব্যক্ত করার নানুর কথায় ইন্দুবালা থমকে গেল। যেখানে সদ্য বিয়ের উজ্জ্বলতা এখনো যার মুখ থেকে সরেনি, সেখানে কিনা কেউ এত বড় কুৎসিত মন্তব্য অবলীলায় বলে দিল। ভয়ে কুকড়ে গেল অন্তঃস্থল। এতদিনের লালন করা হীনমন্যতা আরো দৃঢ় হয়। ইন্দুবালা ঢোক গিলে নিজেকে সামলায়। তোর মধ্যেই তহমিনা পাংশুটি মুখে বলল, তা ঠিক বলেছ আম্মা। বিয়ের প্রথম প্রথম যা আহ্লাদ করবে, এরপর যদি ছুঁড়ে ফেলে তখন তো আমাদের ঘাড়ে এসেই উঠবে আবার। ইন্দুবালার হাত আলতো কেঁপে উঠল। গায়ের রঙের হীনমন্যতা কাটিয়ে নতুন জীবন উপভোগ করার আগেই ভেঙে যাওয়ার কথায় সত্যি যদি এমন হয়, মানুষের তো বদলাতে সময় লাগে না। মোতাকিনে যদি একটা সময় গিয়ে মনে হয় তার মতো মেয়ের সাথে সংসার করা সম্ভব নয়, তখন সুস্থ মস্তিষ্কে ঘরে এলেও মুহূর্তেই ইন্দুবালার মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল সদ্য গেঁথে দেয়া ভয় আর হীনমন্যতায়। মা আর নানুর দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, তোমাদের উপর বোঝা যেন না হতে হয়। এর জন্য হলো যেন আমার সংসার মৃত্যু পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। দোয়া করো তোমরা। কোনো মতে এতটুকু বলেই ইন্দুবালা ব্যাগ ছেড়ে ছুটে বেরিয়ে যায়। মোস্তাকিন, বিয়ে করলি বউ দেখাবি না? তপনের কথায় মোত্তাকিন দৃষ্টি তাক করে তার পানে। কাজের স্বার্থে ক্ষুদ্র মনোমালিন্য মানিয়ে নিয়ে চলতে হচ্ছে দুজনকেই। এক কক্ষের মধ্যে গোল করে বসা সকলে উৎসুক নয়নে তাকায় মোত্তাকিনের দিকে। মোত্তাকিন বরাবরের ন্যায় শান্ত নিরুদ্বেগ কণ্ঠে বলল, বিয়ে করেছি তোদের। লেনাদেনে শুধু মিষ্টি আর অভিনন্দন পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত। মিষ্টি তো খাইয়েছে, কিন্তু তোরও অভিনন্দন জানাস না। তপন খিক করে হাসলো, রসিকতার সুরে বলল, তোর কথায় বেজায় হাসি পাইতেছে ভাই। এমন ভাবে কথা বলছিস যেন বিশ্ব সুন্দরী তোর বউ, তাই লুকিয়ে রাখছিস। ভয় নেই, তোর বউয়ের দিকে কেউ নজর দেবে না। নজর দেওয়ার মতন কিছু থাকলে তো। তুই কি ভাবছিস আমরা একদম কিছুই জানবো না? তুই বিয়ে করেছিস আর আমরা তা জানবো না? তা কি করে হয়? পাত্রীর নাম ইন্দুবালা, সরকারি হাই স্কুলের ফিজিক্সের টিচার, কালো কুচকুচে একটা মেয়ে, বয়স 30, বিয়ে হয় না। তখন তুই দয়া দেখিয়ে বিয়ে করেছিস। বলেই তপন পকেট থেকে ফোন বের করে সবার দিকে তুলে ধরল। স্ক্রিনে ভাসছে ইন্দুবালার মুক্তি। সকলে অবাক হয়ে তাকায় মোত্তাকিনের দিকে। একজন দুধের মতো ফর্সা, আরেকজন কয়লার মতো কালো। মোত্তাকিন শান্ত স্থির থাকে, এটা বোধহয় তপনের একদমই পছন্দ না। প্রত্যেকবার তার অশান্তির কারণ হয়। এবারেও হলো। তপনের ফোনটা এক লাথিতে ছিটকে দেয়ালে বাড়ি গিয়ে নিমেষেই চোরমার হয়ে গেল। সকলে চমকায়। তপন চমকানোর আগেই মোত্তাকিন তেড়ে এসে তার কলার চেপে ধরে। আমি চুপচাপ থাকি, এটা তোর সহ্য হয় না, তাই না? তোর সাহস কি করে আমার পেছনে স্পাইকারি করার? তোকে বারণ করেছিলাম না ব্যক্তিগত বিষয় নিয়ে টানা হেচড়া করবি না। আমি স্বেচ্ছা বিয়ে করি নাকি দয়া করে করি, তাতে তোর কি শালা? মোত্তাকিন উচ্চস্বরে চেঁচিয়ে উঠল। বসির শান্ত চোখে উগ্র মেজাজের ছেলেটিকে দেখে থমথমে মুখে বলে, মোস্তাকিন সাবধান, আমি এখানে আছি কিন্তু। মোত্তাকিন ছেড়ে দেয়। বসিরের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। আঙুল দিলে হিসিয়ে বলে, আমি বারবার বলি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো ঘাটতে না ভাই, কিন্তু ও বারবার একই কাজ করে। এটা ও কিছু করেনি, আমি ওকে তোর বইয়ের ছবি দিয়েছি। তুই আমার সাথে কাজ করিস মোস্তাকিন, তোর সকল খবর পুঙ্খানুপুঙ্খভাবে আমার কাছে থাকবে, এটাই স্বাভাবিক। এখন কি আমায়ও মারবি? মোত্তাকিনের মেজাজ তার স্বকীয়তা হারায়, ক্ষমতাহীনতায় ভোগে। উপচে পড়া রাগ দমনের বৃথা চেষ্টায় মগ্ন হয়। বসে স্মিত হাসল। মোত্তাকিনের অন্যরকম লাগে হাসিটা। রাত তখন 1:10। বই হাতে বিছানায় আধশোয়া হয়ে বসা ইন্দুবালা এক দৃষ্টিতে মেঝেতে হাঁটাচলা করা ছোট্ট পিঁপড়াটিকে দেখছে। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে মা নানুর বলা কথাগুলো যদি ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে হতো তবে মোটেই সে এগুলোকে পাত্তা দিত না। কিন্তু এগুলো তো ভ্রান্ত নয়, ছোট থেকে সে এগুলোই দেখে আসছে। অবজ্ঞা, অবহেলা, স্বার্থ হাসিল করে মানুষগুলোর জীবন থেকে কেমন মিলিয়ে যায়। তোর মধ্যে কলিং বেল বেজে উঠল সশব্দে। ইন্দুবালা তাকায় দেয়াল ঘড়িটির দিকে। দৃষ্টিতে আরও একবার মলিনতা ছুঁয়ে যায়। মধুমিতা 10টা নাগাদ ঘুমিয়ে পড়েছে। সারাদিন শেষে শরীর ভেঙে আসে। এখন ইন্দুবালার ওপর ভরসা করে সে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারে।
মধুমিতার ভাষ্যমতে তার বিয়ারা ছেলেটিকে ঠিক করার ক্ষমতা নাকি একমাত্র তার আছে। ভীষণ অবান্তর একটা কথা। বিয়ের 1 সপ্তাহে যে রাত একটা ব্যতীত ঘরে ফেরেনি, সে আগামী 10 বছরেও ফিরবে কিনা তার নিশ্চয়তা কি? ইন্দুবালা বই রেখে ধীর কদমে গিয়ে সদর দরজা খোলে। ফর্মাল পোশাক ছেলেটিকে দেখে কিয়ৎকাল তাকিয়ে রইল, অতঃপর নীরবে পথ ছেড়ে দেয়। মোত্তাকিনও গটগট করে ঘরে চলে যায়। ফিরে আসে গোসল শেষে। মাথা মুছতে মুছতে খাবার টেবিলে সাজিয়ে রাখা খাবার খেতে বসে পড়ে। নীরবে নিভৃতে খাবার খেয়ে আবার ঘরে চলে যায়। ইন্দুবালা সব গুছিয়ে রেখে নিজেও ঘরে চলে আসে। বই ফেলে রাখা অবশিষ্ট কাহিনীগুলো জানতে মনোযোগী হয়। মোত্তাকিন সিগারেট নিয়ে বারান্দায় গেলেও তুমুল মেজাজ খারাপের কারণে ইচ্ছে হয় না খেতে। সব ছেড়ে সে বিছানায় এসে ধপ করে উবু হয়ে শুয়ে পড়ল। কিয়ৎকাল বাদ মাথা কাত করে তাকায় অন্যদিকে ফিরে শোয়া ইন্দুবালার দিকে, যে কিনা নীরবে এক মনে বইয়ের দিকে তাকিয়ে আছে। কালচে মুখটা আজ অস্বাভাবিকভাবে কালো লাগছে। সর্বদা এই মুখটিতে হাসি চঞ্চলতার একটা চমৎকার সৌন্দর্য থাকে। সে ধীরে ধীরে এগিয়ে যায়। ঠিক মেয়েটির পাশ ঘেঁষে সে আলতো হাত গলিয়ে দেয় আঁচল ভেদ করে উদরে। নিজের গাল রাখে মেয়েটির গালের ওপর। ঈষৎ কেঁপে ওঠা মেয়েটিকে জোরালো হাতে জড়িয়ে ধরে শুধায়। মন খারাপ? ইন্দুবালা শক্ত হয়ে গেল। ধিমি কণ্ঠে জবাব দেয়, না। ও তবে মুখ কালো কেন? মস্তিষ্কে চলা বিভাগগুলোর কাছে হার মানা ইন্দুবালা নিজের মতো তখনও জিতে যাওয়ার প্রচেষ্টায় মগ্ন। সে বিশ্বস্ততা খুঁজতে চায়, কিন্তু পেরে ওঠে না। এগুলো নিশ্চয়ই বৈবাহিক সম্পর্কের জোরে অনুভূতিহীন কিছু আচরণ, কিন্তু তার অন্তঃস্থল যে একটু ভালোবাসা, বিশ্বস্ততা খুঁজছে। সে থমথমে মুখে বলল, বই পড়ার সময় কেউ হেসে হেসে বই পড়ে না? অনুভূতি প্রকাশে সর্বদা ব্যর্থ ছেলেটি রাগ ব্যতীত কিছুই তেমন প্রকাশ করতে জানে না। সে অনুভূতিহীন মেনে গিয়ে বলে, ও তাহলে একটা চুমু খাই। রোজকার এমনি এক আবদার শোনা যায়, যে আবদার করে মোত্তাকিন তর্ক বিতর্ক শেষে ঘুমিয়ে পড়ে। রোজকার মতো ইন্দুবালাও আজও সৌজন্য কণ্ঠেই নাকচ করে। একদম না, হাত ছাড়া। তবে প্রতিদিন মোত্তাকিন 2-3 কথায় মেনে গেলেও আজ মানল না। সে ক্ষেপে যায়, বরং আরো জোরালো হাতে জড়িয়ে ধরে। কপাল কুঁচকে শুধায়, কেন হাত ছড়াবো কেন? আমার বউ, আমি জড়িয়ে ধরে ঘুমাবো। ক্রমশই উত্তপ্ত হাতটা গভীরভাবে ছুঁয়ে যেতে ইন্দুবালা হাঁসফাঁস করে উঠল। রাগ দমিয়ে ধিমি কণ্ঠে বলে, আমার অস্বস্তি হচ্ছে মুত্তাকিন। মোত্তাকিনের চোখে মুখে ঘোর আপত্তি দেখা গেল এমন কথায়। সে এক ঝটকায় মেয়েটাকে ঘুরিয়ে বিছানায় চেপে ধরে শোধায়, হ্যাঁ রে ইন্দু, তোর কি মনে হয় তোকে আমি দয়া দেখিয়ে বিয়ে করেছি, নাকি শোকেসে সাজিয়ে রাখার জন্য বিয়ে করেছি, নাকি তুই কোনো সিরিয়ালের নায়িকা? কোনোটাই না। তোকে বিয়ে করেছি স্বেচ্ছায়। তাই তুই এই গিরগিটির বেশ থেকে বেরিয়ে আমার বউয়ের বেশ ধর, নয়তো পরে তোকেই বিবাহকে পড়তে হবে। কেননা তোকে আমি এক রত্তি ছাড় দিচ্ছি না। আর 5টা বউয়েরা যেমন ঘর সংসার সামলায়, স্বামীর সেবা করে, স্বামীর ভালোবাসা হাসি মুখে গ্রহণ করে, তোকেও করতে হবে। পারবো না। মোত্তাকিন ভয়াবহ রেগে গেল। সে রেগে বলে, তুই পারবি, তোর বাপ পারবে। সেটাই, তুই আমার বাপকে এনে চুমু খা। অসভ্য মেয়ে, আমার রাখবে না। আমি তোকে যখন ইচ্ছা ছোবো, চুমু খাবো, আর তুই তা হাসি মুখে গ্রহণ করবি। একদমই করব না। সারাদিন একবার ফোন দিয়েছিস, জিজ্ঞাসা করেছিস কি করছি, খেয়েছি কিনা। আমি ফোন দিয়েছি তাও ধরিস নে। রাতে এসেছিস আহ্লাদ করতে, দূরে সর। আমার ধারে কাছে আসলে তোর খবর আছে মুত্তাকিন। ইন্দুবালা তেরা হলে মোত্তাকিন তার রাজা। সে মেয়েটিকে আরো জোরালো ভাবে চেপে ধরে তেজি কণ্ঠে বলে, এসেছি কাছে, কি করবি? এ দেখ, তোকে চুমুও খাচ্ছে। ছোট ছোট কিছু চুমুনে যে কখন অনুভূতিহীন সম্পর্কটাকে টেনে হিচড়ে গভীরে নিয়ে যায় তা কেউ টের পেল না। কখন যে একটু একটু অনুভূতি আছড়ে পড়ে সম্পর্কে তা বোঝে না কেউ। রাগের প্রতিফলন অচিরেই আলতো স্পর্শে পরিণত হতে থাকে। অপ্রতিরোধ্য স্পর্শ স্থির হয় ঠিক একে অপরের ওষ্ঠদ্বয়ের শীতল স্পর্শে। ইন্দুবালার দেহ শিথিল হয়ে আসে মোত্তাকিনের রাগও। আলতো স্পর্শে জগৎ ভুলতে বসা মোত্তাকিন হঠাৎ করে সচকিত হয় হু হু করে কান্নার শব্দে।
অবিলম্বে দূরে সরে যাওয়া মোতাকিন হকচকায় ইন্দুবালাকে ফুপিয়ে কাঁদতে দেখে মোতাকিন অপ্রস্তুত হয়, ব্যস্ত কণ্ঠে বলে, আয় কাঁদছিস কেন ইন্দু? সরি আর ছুঁয়ে দিচ্ছে না তোকে। দেখ আমি দূরে সরে যাচ্ছি, কাঁদিস না, চোখ খোল, দেখ। মোত্তাকিন তড়িঘড়ি করে তার উপর থেকে উঠতে গেলে কম্পিত একটি হাত তার টি শার্ট মুঠোবন্দি করে নেয়। মোত্তাকিন মাথা নুয়ে দেখে বক্ষস্থলের টি শার্ট আঁকড়ে ধরা হাতটিকে। অতঃপর আলতো হাতে মেয়েটির গাল ছুঁয়ে নরম কণ্ঠে ডেকে ওঠে, ইন্দু চোখ খোল, আর বিরক্ত করবো না, আই সোয়ার। ইন্দুবালা চোখ খোলে। অনবরত গড়িয়ে পড়া অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে তীর তীর করে কেঁপে ওঠা ঠোঁট নেড়ে নিজের মধ্যে চলা হীনমন্যতা আর দ্বন্দ্ব প্রকাশ করে বলে, তুই কি আমায় কয়দিন পর ছুঁড়ে ফেলে দিবি? মোতাকিন ভরকে যায়। আরেক দফা ভ্রু কুচকে শোধায়, এ কেমন কথা? ইন্দুবালা শ্বাস ফেলে, ঠিক অবুঝের ন্যায় বলে, সবাই বলতো আমি কালো বলে আমায় কেউ ভালোবাসে না, স্বামীর ঘরও কখনো সম্মান পাবো না। তবে তুই কেন এত সম্মান ভালোবাসা দিচ্ছিস? তুই তো বেটার কাউকে ডিজার্ভ করিস। এসব কি তবে মিথ্যা? কয়দিন পরে এসব কি পাল্টে যাবে? তুই আমায় ছুঁড়ে ফেলে দিবি, অপেক্ষা করবি, দুর্ব্যবহার করবি? মোতাকিন ফ্যাল করে তাকিয়ে রইল অবুঝের ন্যায়। কিয়ৎকাল হতবুদ্ধি হয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করে কথার মর্মার্থ। অতঃপর স্তম্ভিত কণ্ঠে বলে, বিবাহিত মানুষের জন্য বেটার বলে কিছু হয় নাকি? তার জন্য তো তার বউই গুড, বেটার, বেস্ট। সবার সুন্দর বউ, কিন্তু আমি তো বিশ্রী। মোতাকিন কান্নার কারণ বুঝতে পেরে ফোঁস করে নিঃশ্বাস ফেলল, শুধায়, ধর এখন কোন এক দুর্ঘটনায় আমার চেহারা ঝলছে কেন? তখন কি তুই আমায় ছেড়ে চলে যাবে? ইন্দুবালা নাবোধক মাথা নেড়ে বলল, কখনো না। কেন? ইন্দুবালা অবুঝের ন্যায় বলল, আমি আমার স্বামী ছেড়ে চলে যাব কেন? একটা মেয়ের জন্য তার স্বামী হয় সবকিছু। মোতাকিন হাসলো তার কথায়, মুগ্ধ কণ্ঠে বলল, জীবনসঙ্গী হিসেবে আমি একজন ভালো মানুষ চাই। মানুষকে দেখিয়ে বেড়ানোর জন্য কোনো সুন্দর শোপিস চাই না। আর আমি আমার সবকিছু আমার বউ পেয়ে গিয়েছে। এখন তাকে তার প্রাপ্য দিতে হবে, অনেক অনেক ভালোবাসতে হবে। তারপর একদিন দুটো ছোট ছোট মোত্তাকিন আর ইন্দুবালা এনে একটা ভরপুর সংসার বানাতে হবে। তাদের নিজেদের হাতে বড় করতে হবে। স্কুলের প্রথম দিন থেকে পড়াশোনা জীবনের শেষ দিন পর্যন্ত তার সঙ্গ দিতে হবে। তাদের একটা উজ্জ্বল শৈশব থেকে শুরু করে একটা উজ্জ্বল জীবন দিতে হবে। এই পথটুকুতে আর কখনোই গায়ের রঙকে বাধা হিসেবে নেবি না, বুঝলি? ইন্দুবালা বোঝে না, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। যেখানে মা নানু বলেছিল এই ছেলেটা তাকে দুদিন পরে ছেড়ে দেবে, সেখানে ছেলেটা তাকে নিয়ে একটা লম্বা যাত্রার স্বপ্ন দেখছে। বেকুব মেয়ে। মোতাকিন তার গাল চাপড়ে হেসে অপর প্রান্তে চলে যায়। লাইট নিভিয়ে কোলবালিশ আঁকড়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। ইন্দুবালা মিয়ে যায়। এতদিন ছেলেটির সাথে দূরত্ব বজায় রেখে চলেছে এই হীনমন্যতার কারণে, কিন্তু এখন আর হীনমন্যতার সংকীর্ণতা নেই অন্তঃস্থলে। ছেলেটি নিজ দায়িত্ব তা দূর করে দিয়েছে। সে চোখের পানি মুছে মন্থর গতিতে এগিয়ে যায়। মোতাকিনের বাহুডোর থেকে নিজ উদ্যোগে কোলবালিশ সরিয়ে সেথায় শুয়ে পড়ে। মোতাকিন দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বক্ষস্থলে লেপটে যাওয়া দেহটিকে। বদ্ধ নেত্রে মোতাকিন গমগমে স্বরে বলল, কে চাই? ইন্দুবালা সতর্ক কণ্ঠে বলল, পুরনো কোলবালিশে ঘুমাতে নেই, নতুন কোলবালিশ জড়িয়ে ঘুমাতে মজা। মোতাকিনের ওষ্ঠকোণা অলস গতিতে বেঁকে যায়, কিছু বলে না, সেভাবেই ঘাড়ে মুখ গুজে শুয়ে থাকে। ইন্দুবালা কিয়ৎকাল বাদ ক্ষীণ কণ্ঠে বলল, দুঃখিত। সহসা অন্ধকারে আন্দোলিত হয় গম্ভীর কণ্ঠ, ঘুমা। এখনো রাগ করে আছিস? হুম হুম। ঘুমাতে বলছি ঘুমা। একবার ঘুম নষ্ট করলে তোর খবর আছে। একটা না, শখানেক চুমু খাবো। খা, সমস্যা নেই। ইন্দুবালার নিভস্ত স্বর কর্ণগোচর হতে না হতেই মোতাকিন এক ঝটকায় মেয়েটিকে বিছানায় চেপে ধরে। পিছলে হেসে ফিসফিসিয়ে বলে, চুমু খেতে দারুণ মজা। কিন্তু আগে বলছিলে আরো আগে টেস্ট করতাম। ইন্দুবালা তেতে উঠল এহেন কথায়, দাঁতে দাঁত চেপে শোধায়, আগে কিভাবে টেস্ট করতে? তোর বিয়ে তো হলো 1 সপ্তাহ আগে। কেন, ইনামিনা টিকা ছিল না? মোতাকিনের কথা শেষ হতে না হতেই ধুম করে এক প্রকাণ্ড আঘাত ছুঁয়ে গেল তার বক্ষস্থল। ইন্দুবালা রাগে চেঁচিয়ে ওঠে, অসভ্য, বেয়াদব, ই তো।
কটু কথাগুলো অষ্টদায়ের আড়ালেই থেকে গেল। জীবনের দ্বন্দ্ব, দুঃখ, হীনমন্যতার সংকীর্ণতা, লাঞ্ছনাগুলো সেই পর্যায়ে গিয়ে থমকে গেল অজানা অচেনা উত্তপ্ত স্পর্শের শিহরণে। অনুভূতির সর্বোচ্চ শিখরে থাকা ইন্দুবালা অনুভব করল পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণীটি সে। একটু ছোঁয়াতেই কেমন নিজেকে খুঁয়ে বসল। ভালোবাসা, অভালোবাসার সংজ্ঞাগুলো অপ্রকাশিত থেকে গেল। অগ্রাধিকার পায় বৈবাহিক জীবনের সবচেয়ে সুন্দরতম কিছু অনুভূতি। দীর্ঘ 30 বছরের লাঞ্ছিত জীবন হঠাৎ করে দমকা হাওয়ার তালে কেমন বদলে যেতে লাগলো। বাতাবরণের হীনমন্যতার রেশ একটু একটু করে কেটে যাচ্ছে কারোর শক্তপোক্ত ঢালে। বাতাবরণে এখন প্রায়শই নয়, হর হামেশাই প্রেমের সুবাস ভেসে বেড়ায়। এখন আর নিজেকে লুকানোর প্রবণতা দেখা যায় না কৃষ্ণময়ীর মাঝে। তার কৃষ্ণবর্ণের সৌন্দর্য এখন পরিস্ফুটিত অন্য কারো সৌন্দর্যে। সে শত ভিড়ের মাঝে মাথা তুলে হাঁটে। এখন আর কেউ তার দিকে বাঁকা চোখে তাকায় না। এই মুখ নিয়ে কোথায় ঠাঁই হবে এই কটূক্তি শুনতে হয় না। স্বামীর সংসার কপালে জুটবে কিনা এমন শঙ্কা শোনা যায় না, কারণ এই তকমাগুলো উগ্র ছেলেটা ভীষণ উগ্রতার সাথে মুছে দিয়েছে। প্রতি প্রভাতে সুপ্রভাতের পরিবর্তে শোনা যায় ভীষণ অপ্রত্যাশিত কিছু। আর প্রত্যাহিত লাজমাখা মুখ নিয়েই ইন্দুবালার দিন শুরু হয়। আজও ব্যতিক্রম হলো না। কর্ণকুহর থেকে অন্তঃস্থল সংকুচিত হয়ে আসে ঘুম জড়ানো কণ্ঠ ভেসে আসতেই। বাহিরটা কয়লা ভেবে কত কাপুরুষ আমার জন্য একটা হীরা রেখে গিয়েছে। ইচ্ছে করছে তাদের গিয়ে একটা করে সিগারেট খাইয়ে আসে। দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গলদেশে মুখ গুজে থাকা ছেলেটির জড়ানো কণ্ঠে। সদ্য ঘুম থেকে ওঠা ইন্দু চোখ মেলে তাকায়। লাল হয়ে আছে চোখ দুটো, তবে আজ আর লাজ দেখা গেল না মুখশ্রীতে। সকাল সকাল সিগারেটের নাম শুনে সে দাঁতে দাঁত চেপে নিজের উপরে শুয়ে থাকা বিশাল দেহটাকে দুহাতে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। খাট থেকে দুম করে মেঝেতে পড়ে যাওয়া মোত্তাকিন ধরফরিয়ে উঠে বসল। ঘুম পুরোপুরি ছুটে যায়। ইন্দুবালা এলোমেলো বস্ত্র সামলে বিছানা থেকে নামে। ঘুম জড়ানো চোখে মোত্তাকিন তেতে উঠল মেয়েটির ওপর। ক্ষিপ্ত স্বরে বলল, তোর মতো পড়শি বউ আল্লাহ কাউকে না দে। কিন্তু সারারাত স্বামীর ভালোবাসা নিয়ে সকালে উঠেই তাকে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিলি। অকৃতজ্ঞ বেয়াদব নারী। রাগান্বিত ইন্দুবালা পাশে থাকা বালিশটা ছুরি মারল মোত্তাকিনের মুখ বরাবর। দাঁত খেঁচে বলল, তোর ভালোবাসা চেয়েছে কেউ? আমি হলাম উদার মনের মানুষ, না চাইতেই সব দিয়ে দিই। মোত্তাকিন উঠতে উঠতে বলে, ফের ধপ করে শুয়ে পড়ে বিছানায়। ইন্দুবালা তা দেখে কঠিন গলায় বলল, 10টায় অফিস, 9টার মধ্যে উঠবি। রোজ রোজ তালবাহানা করতে পারবি না। আর যদি কাজ করতে নাই চাস তবে বলে দিবি, আমিও মধুর মতো তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। মোত্তাকিন বালিশে ডুবানো মুখ সরব তুলে কঠিন চোখে তাকিয়ে বলে, কয় বেলা খাইয়েছিস বেয়াদব? না খাইয়ে রোজ সকালে এত কথা শুনতে হয়? তোর ইনকাম খেলে মনে হয় তুই আমার কথা শোনাতে শোনাতে মেরে ফেলবি। যেই ছেলে ওই বুড়ো মায়ের কদর বুঝছে না তার কথা শোনাই উচিত। ইন্দুবালা ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলে। তখন সকাল 5টা। ইন্দুবালা গোসল করে নামাজ পড়ে, অতঃপর রান্নাঘরের দিকে চলল। মস্তিষ্কে আস্তে ধীরে কিছু ভার পড়ছে। তন্মধ্যে সবচেয়ে কঠিন ভার বোধ হয় স্বামী। যে মানুষটার অভ্যাস, কাজ, চিন্তাধারা, লক্ষ্য সব যেন কোনো অনিষ্টের দিকে ধাবিত করে। কি করে ফেরাবে একটা সুন্দর জীবনের দিকে? সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না শেষ করে ইন্দুবালা পুরো ঘরময় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিল। রাতে ঠান্ডার ওষুধ খেয়ে ঘুমানোর ফলে মধুমিতার দেরি হয়ে গেল আজ ঘুম থেকে উঠতে। ঘড়িতে 9টা। সে হম্বিতম্বি করে যখন উঠল তখন দেখল ঘর একদম টিপটপ, ডাইনিং টেবিল ভর্তি খাবার। সে ছুটল ইন্দুবালার খোঁজে। নিজের ঘর পরিষ্কার করে ইন্দুবালা স্কুলে তৈরি হচ্ছিল। মধুমিতা হাত ছেড়ে ডাকায় সে ঘর থেকে বের হয়। হেসে বলে, ওঠো, নাস্তা করে নাও। উঠতে দেরি হয়ে গেল, তুই ডাকবি না আমায়? সব কাজ একা একা করছিস কেন? আমি কখনই ডাকতাম না তোমায়, বরং আরেকটু ঘুমানোর সুযোগ করে দিতাম। বারবার বলি চাকরি ছেড়ে দাও, কথা কেন শোনো না? শরীরের অবস্থা দেখেছো? তোমার ছেলে তো এখন কাজ করছে, তবে কেন এমন করছো? মধুমিতা ভারী নিঃশ্বাস ফেলে শান্ত দৃষ্টিতে তাকায়, বলল, ওটা ভালো মানুষের জাত না ইন্দু, তুই চিনিস না ওকে। বাপের আরেক রূপ। এমন কত শত ভালো রূপ দেখিয়ে
আমার সাথে ছলনা করেছে, চাকরির ইন্টারভিউ দিতে পাঠাতাম। সে পোশাক আশাক পরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিত আর আমায় বলতো পরীক্ষায় পাশ করেনি। যে পরীক্ষা দিত ওটাতেই টিকে যেত, কিন্তু কোনোটা রেজাল্ট আমায় বলতো না। প্রচুর মেধা ছিল, সব নষ্ট করেছে। আমি মরার আগ পর্যন্ত ওর উপর বিশ্বাস করব না, তাতে আমার যত কষ্ট হোক। মধুমিতার কথার মাঝে লুকিয়েছিল স্বামী সন্তানের প্রতি ক্ষোভ। কেউ যে তার কষ্ট বুঝল না, না বাপ না ছেলে। ইন্দুবালা দেখে টলমলে সেই লুকানো নেত্রদায় এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে দুহাতে শক্ত করে। মধুমিতাও জড়িয়ে ধরে তাকে। এই শত দুঃখের মাঝে এই মেয়েটা তার অনাকাঙ্ক্ষিত পেয়ে যাওয়া এক সুখ। তাদের জীবনসঙ্গীরা তাদের মন না বুঝুক, তারা বুঝবে একে অপরকে, একে অপরের সুখের কারণ হবে। মধুমিতা আর ইন্দুবালা স্কুলের জন্য পুরোপুরি তৈরি হয়ে ঘর থেকে বের হয়। মধুমিতার রিক্সা দাঁড়িয়েছিল গেটের সামনে। ইন্দুবালার রোজকার অভ্যাস অনুযায়ী বাবার সাথে একবার দেখা করতে যায়। মধুমিতার রিক্সায় উঠে বসতেই সুযোগ সন্ধানে উৎসুক পাশের দুই প্রতিবেশী ডাক দেয়। মধুমিতা ভাবি, ছেলের বিয়ের পর তো আপনার দেখাই মিলছে না। আমার সখী এখন আমার ঘরে, বাইরে বের হয়ে কি করব আমি? ঘরেই আড্ডা দিই। ভালোই মিলমিশ ছেলের বউয়ের সাথে, তাই না? তা ছেলের সাথেও কি ইন্দাবালার এমনকি মিলমিশ আছে? দুজন তো আকাশ পাতাল। পরপরই চাপা স্বরে শুধায়। এইভাবে মুত্তাকিন কাউকে ভালোবাসি টাসে, ওর তো ভীষণ মেজাজ আর বিগড়ে দেওয়ার অভ্যাস। বউয়ের সাথে ভিন্না বানা হয়। মধুমিতা কপাল কুঁচকে তীব্র বিরোধিতার সাথে বলল। হবে না কেন? আমি কি জোর করে ওকে বিয়ে করিয়েছি নাকি? ও নিজের ইচ্ছায় বিয়ে করেছে। বনিবনা না হলে ওকে ঝাড়ু দিয়ে দেব না? আমার তো মনে হয় না। মুত্তাকিন রাগচটা হলেও মন অনেক ভালো ভাবি। ও নিশ্চয়ই আবেগে পড়ে দয়া দেখে ইন্দুবালাকে বিয়ে করেছে। আপনার অমন সুন্দর চাঁদের মতো ছেলের সাথে এমন কালো কুচকুচে মেয়েটি আমরাই তো দেখতে পারি না। আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই তো আন্টি। আমার বউ আমি দেখলেই হবে। আর বিশ্বাস করেন, আমার ওকে দেখতে ভীষণ ভালো লাগে। মধুমিতা পাল্টা জবাব দেওয়ার আগে কারোর কাট স্পষ্ট কণ্ঠে প্রতিবেশীরা চুপসে গেল। মোত্তাকিন শার্ট জড়াতে জড়াতে দ্রুত কদমে বের হয়। তারা এবার মানে করে কেটে পড়ে। মধুমিতার মুখে হাসি ফুটে উঠল মনের মতো জবাব পেয়ে। অন্তত তার ইন্দুবালার জন্য এমনি একটা সাপোর্ট সে সবসময় আশা করত। সে প্রসন্ন মনে বলল, বাহ বাবু, এতদিনে তুই আমার আসল ছেলের মতো একটা জবাব দিলি। আজ মনে হচ্ছে তুই আসলেই আমার ছেলে। এতদিন কার ছেলে ছিলাম মামনি? কোন এক গিরগিটির। মধুমিতা শান্ত স্বরে বলল। মোত্তাকিন ডানে বামে মাথা নেড়ে বাইক বের করতে লাগলো। তা দেখে মধুমিতা চেঁচিয়ে উঠল। এই ছেলে কোথায় বের হচ্ছিস? নাস্তা খেয়ে আয়। মোত্তাকিন বাইক বের করতে করতে বলল, না, অফিসে করে নেব। তোমাদের দিয়ে এসে অফিস যাব। এমনিতেও ওখানে ঠেসে ঠেসে খাওয়ায়। তুই আবার কবে থেকে আমায় দিয়ে আসতে যাচ্ছিস? ও, আমায় না বল, বউকে দিয়ে আসতে যাচ্ছিস। মায়ের কথায় মোত্তাকিন স্মিত হাসল। ভদ্রমহিলার স্বাভাবিক জীবন বহাল রাখার জন্য সে নিজেকে খুইয়ে বসছে, অথচ ভদ্রমহিলার কোনো সহানুভূতি নেই। সেও স্বভাবস্বরূপ উদাসীনতা রেখেই বলল, এত কথা বলছো কেন? তুমি বাইক করতে পারো? উঠলেও তো তোমার কোমর ফেটে যায়। কি দারুণ বাহানা বাবু। তুই যদি মাকে ভালোবাসতি তবে বাইক বেচে মায়ের জন্য একটা রিক্সা কিনতি, কিন্তু তা না, তুই তো মাকে ভালোবাসিস না। মধুমিতা মুখ ফুলিয়ে বলল। মোত্তাকিনের গতি থেমে যায়। সে চোখ মুখ কুঁচকে বলে, পাবলিক ইউনিভার্সিটি থেকে আইটির উপর পড়াশোনা করে বের হয়েছে কি রিক্সা চালানোর জন্য? তো আবার তোমার মতো ঘসিরে বেগমের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য? জেগে জেগে স্বপ্ন কেন দেখছো মামনি? তুই একটা অপদার্থ বাবু। মধুমিতা রেগে যায়। মোত্তাকিন গায়ে মাখে না। ইয়ার নতুন কি মামনি? পরপরে উঁচু কণ্ঠে চেঁচিয়ে ওঠে, হাই ইন্দুর বাচ্চা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। ইন্দুবালা বাবার সাথে দেখা করে এসেই ছেলেটাকে অমন তড়িঘড়ি করতে দেখে চাপা স্বরে শুধায়, কি হলো? এত তাড়াহুড়া করছিস কেন? খেয়েছিস? পরে খেয়ে নেব। বাইক করতে তাড়াতাড়ি। আমি মধুর সাথে রিক্সায় চলে যেতে পারবো, তোর যাওয়ার প্রয়োজন নেই। না না, আমার সাথে ওঠার কোনো প্রয়োজন নেই। একটা রিক্সায় দুজন বসতে আমার অনেক কষ্ট হয়। তুই বাইকে আয়, আমি রিক্সায় যাই। এই ভাই চলেন।
মধুমিতা তৎক্ষণাৎ ব্যতিব্যস্ত হয়ে বলল। ইন্দুবালা নির্বাক বাইকে চড়ে বসে। মোত্তাকিন মায়ের রিকশার পাশাপাশি বাইক চালাতে লাগলো। মধুমিতা দুজনকে একসাথে দেখে গাল ভরে হাসল। সে চায় তার সুখের জীবনে স্বামীর সুখ থেকে শুরু করে পৃথিবীর সব সুখ আসুক। যে সুখ সে পায়নি তা সব ইন্দুবালা পাক। সেও এমন করে একজনের প্রেমময় বিশ্বস্ত সঙ্গী চেয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তার চাওয়াটা বোধহয় অন্যায় ছিল। কেউ ভালো তো বাসলো, কিন্তু তার পদ্ধতি কতটা নিকৃষ্ট ছিল। সিদ্দিকী সাহেব বারান্দা থেকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে সেই দৃশ্য। অন্তরালে নিশ্চিন্তের এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার মেয়েটাকে আগলে রাখবে মধুমিতা, ভাবি আর মোত্তাকিন। ভাই কি হয়েছে? ফর্মাল পোশাক খুলে নিজের পোশাক পরা মোত্তাকিন গভীর ভাবনায় ডুবে যায় তুর্যর সেই প্রশ্নে। কণ্ঠ খাদে এনে বলে, বাসা কেমন যেন উল্টে যাচ্ছে তুর্য। সবটা মনে হয় ঘেটে যাচ্ছে। এক পা আগালেও মারা খাবো, এক পা পিছলেও মারা খাবো, এমন পরিস্থিতিতে আটকে যাচ্ছে মনে হচ্ছে। কি গেড়ে যাচ্ছে ভাই? আপনি কিসের কথা বলছেন? এই বসির ভাই শান্ত রূপটা আমার কাছে ভালো লাগছে না। ধিমি কণ্ঠে বলেই মোত্তাকিন নীরব হয়ে যায়। চোখে মুখে এক অপ্রীতিকর পরিস্থিতির পূর্বাভাস ভেসে ওঠে। ঘেমে ওঠে মোত্তাকিন। তার জীবনটা সহজ হলেও কিছু কিছু মানুষ ক্ষুদ্র অসঙ্গতির দ্বারা সেটা কঠিন করে রেখেছে। ভাই আমার মনে হয় উত্তরের সিটি মেয়র আর বশির ভাই কোনো বড়সড় ষড়যন্ত্র করছে। সারাদিন যাওয়া আসা লেগেই থাকে, কিন্তু তাতে আপনার সমস্যাটা কোথায়? দুই মেয়র লড়বে, আপনি আমি মাঝখানে বসে মজা নেব। তুর্যর খিচলে কণ্ঠে মোত্তাকিন ঢোক গেল। ধিমি কণ্ঠে বলে, সমস্যাটা ওখানে। মধ্যস্থতাকারী আমি না থাকলে কোনো সমস্যা ছিল না। দুটো মারামারি করে মরলেও ডোন্ট কেয়ার, কিন্তু মধ্যস্থতায় আমি আছি আর আমায়। থেমে যায় মোত্তাকিন। উত্তরের মেয়র আর দক্ষিণের মেয়রের দ্বন্দ্বে সে যদি মধ্যস্থকারী হয় তবে সেটা হবে সবচেয়ে অপ্রীতিকর। জীবন তাকে গুছিয়ে নেওয়ার যেটুকু সুযোগ দিয়েছে তা হাতছাড়া হয়ে যাবে। বিরক্তি রাগে অস্থির হয়ে পড়ে মোত্তাকিন। পকেট থেকে দ্রুত হাতে সিগারেট বের করে ঠোঁটে চাপে। টঙের দোকানের লক্কর ঝকর বেঞ্চিতে পিঠ এলিয়ে সুখ টান দিতে দিতে বলে, বিয়েটা এখন করা ঠিক হয় না তুর্য। টাকা লাগবে, অনেক টাকা লাগবে। টাকার খেলায় নয়তো বাজেভাবে হেরে যাব, আর তার মাসুল গুনতে হবে মামনি আর ইন্দুকে। তুর্য কৌতূহলী হয় কথার আগামাথা না বোঝে। এখন ভাই আপনি কি অনেক আগে থেকে ঠিক করে রেখেছিলেন কখন বিয়ে করবেন? কথা বলিস না তুর্য, মেসেজটা খারাপ হয়ে যাচ্ছে। বাড়ি যাই, তুই থাক। বাজে কয়টা? সবে 10টা ভাই, এত অস্থির কেন? বাড়ি গেলে অস্থিরতা কমবে। মোত্তাকিনের চাপা স্বরে তুর্য তীর্যক মন্তব্যে বলল, বাড়িতে বউ আছে দেখে? তুই দিন দিন চালাক হয়ে যাচ্ছিস তুর্য। আসি, কাল দেখা হবে। আর বাইর হবেন না ভাই? এত তাড়াতাড়ি গড়ে যায় কি করবেন? আমাদের জীবনে 12টার আগে গড়ে যায়নি, আর যদি যাই সবাই হাসবে। তুর্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। মোত্তাকিন ফিরে তাকায় ছেলেটির দিকে, বলে, আমার উপরে হাসবে আমার মা, কতগুলো কথা শোনাবে, টিটকারি কাটবে, তারপর গিয়ে আমায় ঘরে ঢুকতে দেবে। কিন্তু তারপরেও শান্তি আছে। কি শান্তি ভাই? তুই বুঝবি না, বিয়ে কর আগে। মোত্তাকিন টঙের দোকান থেকে বেরিয়ে যায়। তুর্য চেঁচিয়ে বলে, বুঝি ভাই বুঝি। 10টা 10 নাগাদ কলিং বেল বেজে উঠল। ইন্দুবালা আর মধুমিতা তখন রান্নাঘরে ব্যস্ত। স্কুলে যাওয়ার আগে দুজন সকাল আর দুপুরে রান্না করে গেলেও রাতে রান্না এসেই করে। সেই রান্নাই করছিল। ইন্দুবালা যেতে চাইলে মধুমিতা তাকে আটকে দিল। তুই যাস না, আমি যাই। কে না কে এসেছে। মধুমিতা পিপ হলে চোখ রেখে ভরকে গেল। তড়িৎ গতিতে দরজা খুলেই ব্যঙ্গাত্মক সুরে বলে ওঠে, আমামস্যার চাঁদ আকাশ থেকে নেমে সোজা আমার ঘরে ল্যান্ড করলো কিভাবে বাবু? মাথায় বাড়ি খেয়েছিস নাকি স্মৃতিশক্তি ভুলে 10টার সময় বাড়ি ফিরে এলি যে? আজ তো সূর্য পূর্ব দিকে থেকেই উঠেছে। প্যান্টের পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে থাকা মোত্তাকিন থমথমে মুখে বলল, আমার স্মৃতিশক্তি ঠিকই আছে মামনি, কিন্তু তোমার স্মৃতিশক্তি মনে হয় দুর্বল হয়ে গিয়েছে। আজ যে বুধবার, তুমি কি জানো না আমার বারান্দার সামনে কেউ তোমার অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাচ্ছে? সহসা মধুমিতার মুখ থেকে রসিকতা উবে গেল। মায়ের চুপসে যাওয়া মুখ দেখে মোত্তাকিন তা দেখে গা দুলিয়ে হাসতে হাসতে ভেতরে ঢুকে গেল। আজ ভদ্রমহিলাকে বেশ শায়েস্তা করা গিয়েছে। যেতে যেতে বলে, তাড়াতাড়ি যাও মামনি, কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? পায়ে ব্যথা করবে না?
কি প্রেম! এমন প্রেম তো আমিও জীবনে করার সুযোগ পাইনি। ভাবই বা কিভাবে। বলতে বলতে মোতাকিন রান্নাঘরে ঢুকে গেল। রুটি বানাতে মগ্ন মেয়েটির মাথায় চাটি মেরে বলল। এই বেয়াদবের জন্য পারিনি। ইন্দুবালা চাটি খেয়ে বেলুন হাতে তেড়ে গেল ছেলেটির প্রহার করতে। মোতাকিন পা দিয়ে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তেড়ে আসা মেয়েটিকে আটকে নেয় বাহুডোরে। দাঁত কেলিয়ে হাসতে হাসতে বেলুনটা হাত থেকে নিয়ে নিজ লক্ষ্যে পূরণে মরিয়া হয়ে উঠল। অকস্মাৎ অষ্টপ্রান্তে উত্তপ্ত এক ওষ্ঠের নীরব চুমনে ছটফট করে উঠল ইন্দুবালা। তবে এই ছটফটানি মোটেও অনুভূতির তালবাহানা নয়, বরং অসহনীয় ঝাঁঝালো বিষাক্ত গন্ধের তীব্রতায়। ইন্দুবালা সহ্য করতে পারল না সেই ঝাঁঝালো গন্ধ। উন্মুক্ত ছেলেটিকে দুহাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গলগল করে বমি করে দিল। আকস্মিক এহেন কাণ্ডে মোতাকিন তবদা খেয়ে গেল। বিস্মিত কণ্ঠে বলল, এখন এটা বলিস না রোজ রোজ এই বমি থেকে বাঁচতে আমার সিগারেট ছাড়তে হবে। আর একবার যদি সিগারেট খেয়ে আমার সামনে এসেছিস তবে তোর মুখ ভেঙে দেব। ইন্দুবালা রক্তচক্ষু নিয়ে বলল। রাগে তার কালচে মুখটি আরও কালচে বর্ণের ধারণ করেছে। কত সুন্দর রান্না করছিল, কেমন বিশ্রী পরিবেশ সৃষ্টি করলো ছেলেটা। মোতাকিন অসহায় দৃষ্টিতে তাকায়। হায় হায়, এটা বলিস না ইন্দু। চুমার সিগারেট দুটোই আমার জীবন। সিগারেট খেলে তোকে চুমা খেতে পারবো না। ধারে কাছেও ঘেঁষতে পারবি না। ইন্দুবালা বেসিনে ঘষে ঘষে মুখ ধুচ্ছে। কিন্তু সিগারেট আমার খুব প্রিয়, এটা ছাড়া আমি থাকবো কি করে? ওইটাই খা, চুমু খাওয়ার কোনো প্রয়োজন নেই। কি আশ্চর্য, ওটা তো আরো প্রিয়। দুটোর একটা ছাড়া আমি বাঁচবো না রে ইন্দু। ন্যাকামো করবি না আমার সাথে, সর এখান থেকে। আমার জীবন মরণের প্রশ্ন এটা, তুই ন্যাকামো বলতে পারিস না? বিকল্প উপায় বল। ইন্দুবালার চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, চুমু না খেলে কেউ মরে যায় না, আর সিগারেট না খেলেও মানুষ মরে যায় না। এরপর থেকে সিগারেট খেয়ে ঘরে আসলে আমি মধুর ঘরে ঘুমাবো, এটাই বিকল্প পদ্ধতি। ইন্দুবালা বেরিয়ে যায় রান্নাঘর থেকে। এখন এগুলো পরিষ্কার করো। মেজাজ তার বিগড়ে গিয়েছে। অন্যদিকে মোত্তাকিন চুমু আর সিগারেটের মাঝে যে কোনো একটা বেছে নিতে ব্যস্ত। চোখে মুখে তার দুশ্চিন্তা, কি করে বাঁচবে সিগারেট ছাড়া। কিন্তু চুমু, ও যে ইদানিং পছন্দের শেষে রয়েছে। অনবরত বাজতে থাকা ফোনটি রাগে সোফায় ছুঁড়ে মারে মধুমিতা। রোজ রোজ ওই মানুষটাকে নিজের দুয়ারে দেখতে তার অস্থির লাগে, বৃতৃষ্ণা অনুভূত হয়। সে অস্থিরতা নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। লাগাতার ফোন বাজতে দেখে ইন্দুবালা ব্যস্ত কদমে এসে সেটি হাতে তুলে নেয়। চেঁচিয়ে বলে, মধু, তোমার ফোন এসেছে, দেখো কতগুলো ফোন আসছে। মধুমিতা কোনো জবাব দেয় না, কানে বালিশ চেপে শুয়ে থাকে। নিজেকে দুর্বল লাগে ওই মানুষটার সামনে যেতে। আজ এত বছর যাবৎ যে মানুষটাকে দৃঢ়তার সাথে উপেক্ষা করে বাঁচছে, শেষ বয়সে এসে তার কাছে দুর্বল হয়ে পড়বে না। বয়স হওয়ার পর থেকে দেহ মন কেমন দুর্বল হয়ে পড়েছে। কখন কি হয়ে যায় এই শঙ্কায় অন্তঃস্থলে আর দৃঢ়তার দেখা মেলে না। তাই মুখ লুকানোই শ্রেয় মনে করে। আননোন নাম্বার থেকে এতবার ফোন দেখে ইন্দুবালা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? অপরিচিত কণ্ঠে মোহিত ইর্তিজা কিছুটা আন্দাজ নিয়ে শোধায়, মোত্তাকিনের স্ত্রী? জি। ইন্দুবালা কপাল কুঁচকে বলল। মোহিত ইর্তিজার মুখে হাসি ফুটে উঠল। স্নেহের কণ্ঠে শোধায়, আসসালামু আলাইকুম আম্মা, আমি তোমার শ্বশুর, কেমন আছো? ইন্দুবালা কিছুটা অবাক হয়, নিজেকে সামলে যথাসম্ভব শ্রদ্ধার সাথে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। মধু একটু বিশ্রাম করছে। মধুকে দরকার নেই, আমার তোমাকেই প্রয়োজন ছিল। একটু নিচে আসবে আম্মা? ইন্দুবালা বিপাকে পড়ে। এই মা ছেলেকে কিছু না বলে যাবে। একজন বাথরুমে, আরেকজন তো দরজা আটকে বসে আছে। ইন্দুবালা সময় নিল। মোতাকিন বাথরুম থেকে গোসল করে বের হতেই সে তাকে জানায়। মোতাকিনের মুখশ্রী গম্ভীর হয়ে আসে। লোকটা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে। ইন্দুবালা বলে, আমি যাই। কোথাও যাবি না, চুপচাপ নিজের কাজ কর। মুরব্বী মানুষ কতক্ষণ যাবত অপেক্ষা করছে, তার ঝামেলা তোদের সাথে, আমার সাথে তো না। তুই এখানে আছিস কেন? আমার জন্য না? আমার সাথে তুই জড়িয়ে নেই? মোতাকিনের রাগান্বিত স্বরে ইন্দুবালা কপাল কুঁচকে বলল, এক জীবনে এত রাগ, অভিমান, ঘৃণা ধরে বসে থাকলে দুঃখ ব্যতীত কিছুই থাকবে না জীবনে। লোকটা তো নিজের কাজে অনুতপ্ত, তাই না? রোজ রোজ ক্ষমা প্রার্থনা করে তোদের দুয়ারে দাঁড়ান। এতবার তো উপরওয়ালার দুয়ারে দাঁড়াতেও হয় না, সেখানে আমরা মানুষ এত কঠোর কেন? মেজাজ খারাপ করবি না ইন্দু, তোর যা ইচ্ছা কর।
ইন্দুবালা মাথায় চাপড় টেনে বের হয়। মোহিত ইর্তেজা গাড়ির জানালা থেকে ইন্দুবালাকে বের হতে দেখে খানিক অবাক হয়। সে চিনত মেয়েটিকে, মধু জড়িত সবকিছু সে জানে এবং চেনে। এটাও জানতো এই মেয়েটি তার মধুর সখী। প্রসন্ন হয় অন্তঃস্থল। মধু এখন আর একা নয়, তাকে দেখার মতো কেউ একজন আছে। সে বের হয়ে পরনের মাস্কটা খোলে, গাল ভরে হাসলো ইন্দুবালা গাড়ির কাছে আসতেই। ইন্দুবালা আনত কণ্ঠে সালাম জানায়, সৌজন্যে হেসে বলে, বাড়িতে আসুন। মোহিত ইর্তেজা স্মিত হাসলো, বলল, তোমার বর আর শাশুড়ি পছন্দ করবে না, আমি ঠিক আছি, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। কেন? ইন্দুবালার অবুঝ কণ্ঠ। পর মুহূর্তেই মনে হলো প্রশ্ন অযৌক্তিক। ছেলের বউকে দেখতে আসবে না? মোহিত ইর্তেজা গাড়ির ভেতর থেকে একটা ছোট্ট শপিং ব্যাগ বের করে, অতঃপর সেটি এগিয়ে দিয়ে বলল, তোমার বর শাশুড়ি আমায় সবসময় দায়িত্ব থেকে দূরে ঠেলে দিলেও আমি কখনো দূরে যেতে চাইনি, এখনো চাই না। আমার উপর তোমারও সমপরিমাণ হক আছে। আমার এক ছেলের বউ রানীর হালে থাকবে আর একজন সাদাসিধে, এটা আমি দেখতে পারবো না। এই কদিন একটু ব্যস্ত ছিলাম, আসার সুযোগ হয়নি। শ্বশুরের পক্ষ থেকে এটা তোমার জন্য ছোট্ট একটু ভালোবাসা, আশা করি বর আর শাশুড়ির মতো ফিরিয়ে দেবে না। ইন্দুবালা জড়তায় কাঠ হয়ে রইল। এই মুহূর্তে মনে হলো মোত্তাকিনের কথা শোনা উচিত ছিল। এটা নিতেও পারবে না আর ফেরাতেও পারবে না। সে অসহায় দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাকায় খালি বারান্দার দিকে, অতঃপর ফিরে তাকিয়ে মিনমিনে স্বরে বলল, এটা নিলে ওরা রাগ করবে। তুমি আমার শাস্তি দিচ্ছ? এমন কিছু না। ইন্দুবালা তড়িঘড়ি করে জবাব দেয়, একবার বাবা বলে ডাকলেন, আমি অপরাধ করেছি। আমার দ্বিতীয়বার কাউকে ভালোবাসা ভুল ছিল, তার থেকেও ভুল ছিল তাকে নিজের করতে চাওয়ার পদ্ধতি। আজ 27 বছর আমি তার শাস্তি ভোগ করছি, নিজের স্ত্রী সন্তানের থেকে দূরত্বে ছটফট করছি। আমি জানি না এই শাস্তির সময় কবে শেষ হবে, কিন্তু অন্তত আমায় শ্বশুরের দায়িত্ব থেকে বরখাস্ত করো না। এইটুকু গ্রহণ করলে আমার ভেতরটা একটু শান্তি পাবে। ইন্দুবালা নাকচ করার উপায় পায় না, গ্রহণ করে। মোহিত ইর্তেজা বুক ভরা নিঃশ্বাস ফেলে মৃদু হেসে শুধায়, মধু সই ঠিক আছে? ঠান্ডা, কোমরে ব্যথা, উঠতে বসতে চলতে একটু কষ্ট হয়। মোহিত ইর্তেজার মুখ মলিন হয়। সে জানে এগুলো আগে থেকেই, কিন্তু নিরাময়ের কোনো উপায় বা সুযোগ তাকে দেওয়া হয় না। সে সুস্থ সবল সেই চঞ্চল মধুকে জীবনে পেয়েছিল মাত্র 3.5 বছর। এরপর আর মধু ধারে কাছেও ঘেঁষতে দেয়নি। প্রত্যাহে তার চাওয়া থাকে তালাক, অথচ এ জীবনে সে এটা কখনোই দিতে পারবে না। সে দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে একটা অয়েন্টমেন্ট বের করে, সেটি বাড়িয়ে দিয়ে বলল, এটা আমি বিদেশ থেকে এনেছি, ব্যথা জায়গা লাগালে আরাম পাওয়া যায়। তুমি একটু ওর যাতে জায়গাটা আরাম পাবে। ওর তো সঠিক চিকিৎসা প্রয়োজন, কিন্তু তার করানোর সুযোগ আমায় দেবে না। আপনার সাধ্যের মধ্যে এতটুকুই আছে। ইন্দুবালা অনুধাবন করে মানুষটার গভীর ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা ভুল হলেও একটা নাম পেয়েছিল, কিন্তু পদ্ধতি ভুল ছিল, যার জন্য 3টা মানুষের জীবন কিভাবে এলোমেলো হয়ে গেল। ইন্দুবালা ঘরে চলে যায়, মোহিত ইর্তেজাও চলে যায়। নিজেদের বারান্দা থেকে এহেন দৃশ্য দেখে তহমিনা বুক চাপড়াতে লাগলো। ইনশিয়া থমথমে মুখে দাঁড়িয়ে, ওরে ইনসু, ওই মেয়ে লটারি পেয়ে গিয়েছে। দেখ কি সুন্দর হেসে হেসে কথা বলছে দুজন। ইন্দুবালাকে আর পিছু ফিরে তাকাতে হবে না। দেখ গিয়ে ওই বাক্সে সোনার জিনিস আছে। তহমিনার কথা শতভাগ মিলে যায়। ইন্দুবালা ঘরে এসে বক্সটা খুলতেই বিশাল এক জোড়ো আহার ভেসে উঠল। ইন্দুবালা হতভম্ব হয়ে তাকায় সম্মুখের মোত্তাকিনের দিকে, যে কিনা রাগে গজগজ করছে। মোত্তাকিন দাঁত খিচে বলল, এখন এগুলো পড়ে সং সেজে বসে থাক বেয়াদব। তোর স্বামী তোকে কিছু দেয়নি যে লোকের দুপুর নিতে হবে? জুতো মেরে গরু দান? না নিলে তার অসম্মান হতো। তার সম্মান আছে? মোত্তাকিনের তীর্যক কণ্ঠে ইন্দুবালা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, সম্মান নেই বলছিস কারণ সে তোর মায়ের সাথে অন্যায় করেছে, তাই না? তো তুই কি বলছিস সে করেনি? মোত্তাকিন সরু নেত্রে তাকিয়ে শোধায়। ইন্দুবালা হ্যাঁ বোধক মাথা নেড়ে বলল, হ্যাঁ করেছে, কিন্তু তুই কি করছিস? হ্যাঁ, তুই তো তার থেকেও খারাপ, যে জেনে শুনে নিজের দুঃখী মাকে কষ্ট দিচ্ছে। তোরা দুজনেই একই মানুষকে কষ্ট দিয়ে তিলে তিলে মারছিস মোত্তাকিন। মধু সবার সামনে হাসি খুশি থাকলেও তার ভেতরটা কতটা ভঙ্গুর তা আমি দেখেছি। তার একটু ভালোবাসার প্রয়োজন। কার? ওই লোকের? ওই লোক মধুকে অনেক ভালোবাসে, তবে তার পদ্ধতি ভুল ছিল। কিন্তু আমি তার কথা বলিনি, তোর কথা বলছি। মাকে একটু স্বস্তি দে, একটা সুন্দর জীবনযাপন করতে শেখ। তুই ছাড়া তার আর কে আছে? আছে আছে, তার ভালোবাসার অনেক মানুষ আছে, তার প্রেমিক আছে। তুই জানিস না
তোর মধু আজও ওই লোকটাকে ভালোবাসে, শুধু মাঝখান থেকে আত্মসম্মান বোধ বাধ হয়ে দাঁড়ায় দেখে আজ তার এই দশা, আর আমার এই দশা। তার নিজের একটু সুন্দর জীবনযাপন করেছে, আর না আমায় করতে দিয়েছে। এখন এমন পর্যায়ে এনে দাঁড় করিয়েছে, আমি কোন একদিক বেছে নিতে পারি না। ইন্দুবালা বুঝতে পারে না এই কথাগুলো। সে অবুঝ কণ্ঠে শুধায়, কি বেছে নেওয়ার কথা বলছিস? মোতাকিন লালচে নেত্র তুলে তাকায়, বলে, হয় মরো নয়তো মারো, কোন একটা বেছে নিতে হবে আমায়, আর দুটোতেই আমার লোকসান। কে মরবে, কে কাকে মারবে, আমি কিছুই বুঝতে পারছি না মুত্তাকিন। কিছু বোঝা লাগবে না। মোতাকিন বেরিয়ে যায় কক্ষ থেকে। ঘর থেকে বেরিয়ে ফাঁকা রাস্তায় গন্তব্যহীন পথে হাঁটতে লাগলো। মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে কিভাবে দুই প্রতিপক্ষের মাঝখান থেকে নিজেকে বের করা যায়। মস্তিষ্ক ছক আঁকতে আঁকতেই দাবার এক প্রসিদ্ধ কৌশলের কথা মনে পড়ে গেল। মোতাকিনের ওষ্ঠকোণা বেঁকে যায়। হাতে থাকা একটা কয়েন শূন্যে উল্টে বিড়বিড় করে বলে, এক্সচেঞ্জ স্যাক্রিফাইস। আত্মত্যাগ ছাড়া জয় ছিনিয়ে আনা অসম্ভব। আমি আপনাকে রক দেব, আপনি আমার নাইট দেবেন বশির ভাই। মাঝে মধ্যে ছোট্ট আত্মত্যাগ পরবর্তীতে জয় এনে দেয়। মোতাকিনের চোখ মুখ ক্রূরতা ফুটে ওঠে, দুশ্চিন্তা সরে যায়। পকেটে হাত ঢুকে উদাসীন পায়ে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে, তুমি আসলে এক অপদার্থ জন্ম দিয়েছো মামনি, নয়তো কেন এত কিছুর পরও আমি তোমার চোখের পানির কাছে হেরে যাই। কাচের গ্লাস ভেদ করে ব্যস্ত মুখশ্রী একবার দেখে নিয়ে মোত্তাকিন উদাসীন বদনে নক করে। মিশাদ ব্যস্ত দৃষ্টি তুলে তাকাতেই স্মিত হাসি উপহার দেয় প্রেক্ষিতে। ভেতরে আসার অনুমতি দেয়। কক্ষে তখন অবস্থানরত কিছু বিশেষ মানুষের অবস্থান। মোতাকিন ঢুকতেই লোকগুলোর মধ্যে একজন বয়স্ক পুরুষ খানিক চাপা স্বরে বললেন, গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে এমপ্লয় না রাখলে ভালো হয় মিরশাদ। মিশাদ মৃদু হেসে কথাটির জবাব দিল, কিন্তু ভঙ্গিমা ছিল বেশ সহজ এবং ভ্রাতৃত্বের স্বীকৃতি দিয়ে বলল, ও কোনো এমপ্লয় নয় আঙ্কেল, ও আমার ভাই মুস্তাকিন ইফতেজা। সোফায় আরামসে গা এলিয়ে বসা মোত্তাকিনের ললাটে বিরোধের ভাঁজ পড়ল। সে ঠোঁটে ঠোঁট চেপে রাগান্বিত দৃষ্টিতে তাকায় মিরশাদের দিকে। মিরশাদের সম্মুখের লোকগুলো নড়চড়ে বসে। আকস্মিক এহেন কথা হজম করতে পারে না। নজরুল সাহেব খানিক আগ্রহী হয়ে পড়ে। এর আগে আমি কখনো শুনিনি তোমার আরেক ভাই আছে। তোমরা দুই ভাই বোন। মনিয়া তো তার স্বামীর সাথে বিদেশে থাকে, এটাও জানি, কিন্তু ওর কথা তো কোনোদিন শুনিনি। মিশাদ বড্ড সহজভাবেই তাদের জটিল আর বিতর্কিত সম্পর্কটা তুলে ধরে। ও সাদামাটা মানুষ, ওর লোকমুখে কখনো আসার প্রয়োজন হয়নি। পড়াশোনা শেষ করে মাত্রই আমার সাথে যুক্ত হয়েছে। ইনশাআল্লাহ এখন থেকে প্রায় আমাদের সব কিছুতে তাকে দেখতে পারবেন। আমরা কাজের কথায় আসি। সম্মুখের লোকগুলো আপাদমস্তক দেখে মোত্তাকিন কড়া দৃষ্টিতে তাকায় সেই পর্যবেক্ষণকারী দৃষ্টির দিকে। লোকগুলো মগ্ন হয় নিজেদের আলোচনায়। নজরুল সাহেব বিনম্র কণ্ঠে বললেন, তোমার বাবার সাথে অনেকদিন যাবৎ যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি সময় দিতেই পারছেন না তোমার বাইরের কাছে আসা। পাপা গতকাল 1 মাস যাবৎ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আঙ্কেল। আমার মনে হয় না সে আগামী 1 সপ্তাহের আগে কাউকে সময় দিতে পারবে। নিশাদ বিনম্র কণ্ঠে বলল। নজরুল সাহেব মাথা নেড়ে বললেন, আমি জানি মিরশাদ, এটাও জানি যে সে কে নিয়ে ব্যস্ত। আমি শতভাগ নিশ্চিন্ত দক্ষিণ সিটির 8 লাইনের সড়ক নির্মাণ প্রকল্পের দায়িত্ব তার উপরে দেয়া হবে। বিগত 15 বছর যাবৎ সে যেভাবে জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করে আসছে, তাতে এই বিষয়ে কোনো সন্দেহই নেই। মূলত তাই তোমার কাছে আসা। স্যার, প্রতিভা নিজের কাজের জন্য দক্ষ, বিশ্বস্ত, দুর্নীতিমুক্ত কোনো বিল্ডার্স বেছে নেয়। আমি চাইছি এবারের সুযোগটা আমাদের কোম্পানিকে দেয়া হোক। আমাদের কাজের মান সততা নিয়ে আজ পর্যন্ত কেউ কখনো আঙ্গুল তুলতে পারেনি। আমরা তার সম্মান আর বিশ্বস্ততা নিজেদের শেষ নিঃশ্বাস ফেলে হলেও রক্ষা করব। মোত্তাকিনের কর্ণধার সচকিত হয়। সে এতক্ষণে বুঝল এই লোক কোন বিল্ডার। মিশাদ খানিক বিপাকে পড়ে। বাবার কাজে সে প্রায়শই মতামত কিংবা পরামর্শ দিয়ে থাকলেও কখনোই কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সে বলল, এখনো তো পাপা টেন্ডার পায়নি আঙ্কেল। আপনি জানেন এক্ষেত্রে রাজনীতি প্রতিযোগিতা প্রতিহিংসার শিকার। আদৌ পারবে কিনা সন্দেহ। আমি বড় জোর আপনাকে বিশ্বাস দিতে পারি পাপা, টেন্ডার পেলে
আমি আপনার বিষয়ে কথা বলবো। পাপার যদি আপনার কাজ পছন্দ হয় তবে অবশ্যই আপনার সাথে কাজ করবে। আমি এটুকুই আশা করেছিলাম তোমার কাছে মিরশাদ। আমি নিশ্চিত মতিন স্যারের আমাদের কাজ ভালো লাগবে। আমাদের পেছনকার রেকর্ডও একদম নিখুঁত। আমরা না খেয়ে থাকবো কিন্তু কোনো দুর্নীতি আশ্রয় নেব না। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আঙ্কেল। আশা করি আপনার কথার মতোই আপনার কাজও দীর্ঘ আর স্বচ্ছ হবে। ভাগ্যে থাকলে আবার দেখা হবে। নজরুল সাহেব মিরশাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। মিরশাদ দীর্ঘশ্বাস ফেলে মোত্তাকিনের দিকে তাকায়, সামনের চেয়ার দেখিয়ে বলে, এখানে এসে বসো। মোতাকিন অনাগ্রহে গিয়ে সেখানে বসে। চোখে মুখে বৃতৃষ্ণা, এক মেয়ে চক্করে সে কোথায় ফেসে গেল। এখনো 4 মাস তার যে দম বন্ধ হয়ে আসছে। সে রুক্ষ কণ্ঠে বলল, ওয়ার্কিং আওয়ার শেষ, এখনো বসিয়ে রেখেছেন কেন? মিরশাদ কাউকে একটা মেসেজ দিয়ে ফোনটা রেখে ছেলেটির বিরক্তিমাখা মুখপানে তাকায়। তার বিরক্তিকে উপেক্ষা করে শান্তস্বরে বলে, 2 কাপ চা খাই দুজনে মিলে। একা একা খেতে ভালো লাগছিল না তাই। মোত্তাকিন তেড়ে ফুঁড়ে উঠল এহেন রসিকতা ভরা কণ্ঠে। চাপা আক্রোশে বলে, আমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমার চা খাওয়ার জন্য বসিয়ে রেখেছেন? মিরশাদ মাথা নেড়ে বলল, এটাও তোমার ডিউটির আওতায় পড়ে। তাড়ামো করলে বেতন কাটা যাবে আর তোমায় বেশি দিন চাকরি করতে হবে। করবো না আপনার চাকরি। না করলে টাকা ফেরত দিবে এই মুহূর্তে, নয়তো আমি পুলিশে ফোন দিচ্ছি। আর এবার আমার পাপা তোমায় মোটেই বের করতে পারবে না। মোত্তাকিন দাঁতে দাঁত চেপে কঠিন চোখে তাকায় মিরশাদের নিরুদ্বেগ মুখপানে। অতঃপর দাঁত কামড়ে চুপটি করে বসে রইল। মিরশাদ মিটিমিটি হেসে চা আনায়, সাথে নান রুটি আর চিকেন চাপ 2 ভাই ভাগাভাগি করে খেলো। মোত্তাকিন পুরোটা সময় চুপ করে থাকলেও মিরশাদ তাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলায়। তার ভালো লাগে ছেলেটির সঙ্গ। এমন এক ভাই তার সঙ্গে থাকতো, তার বাড়িতে থাকতো, তবে কতই না মজা হতো। মাঝরাতে 2 ভাই বাইক নিয়ে খালি রাস্তায় উড়ে বেড়াতো, আড্ডা দিত। মিরশাদ অনুভব করে এই ছেলেটা তার বন্ধু হলে খুব ভালো হতো। কাজ শেষে হ্যাং আউট করার মতো এক দারুণ সঙ্গী পেত। বশির ইদানিং মোত্তাকিনকে কোনো প্রকার চাপ দেয় না মোহিত ইর্তিজাকে পথ থেকে সরানোর জন্য। সে হঠাৎ একদম শান্ত নিবিড় হয়ে গিয়েছে, কিন্তু কেন? ঠিক এই চিন্তায় মোত্তাকিনকে তাড়া করে বেড়ায়। তখন রাত 10টা 20। টঙের দোকানে নিজের দলবলের সাথে আড্ডা দিচ্ছিল মোত্তাকিন। তন্মধ্যেই একটা প্রকাণ্ড মুষ্টিঘাতে মোত্তাকিন সর্বমুখ থবড়ে পড়ল পাশের বেঞ্চিতে। সূর্য হকচকে উঠে দাঁড়ালে অবাক হয় পারভেজকে দেখে। রাগে তার মুখশ্রী লালচে বরণ ধারণ করেছে। মোত্তাকিন সামলে ওঠার আগেই পারভেজ তাকে টেনে হিচড়ে টঙের দোকানের পাশে মানবশূন্য ফুটপাতে নিয়ে আসে। হিসিয়ে শুধায়, মোহিত ইর্তেজার সাথে তোর কি সম্পর্ক? সূর্য ছুটে আসতে চাইলেও মোত্তাকিন ঠোঁটের কোণে রক্ত মুছতে মুছতে হাত জাগিয়ে নিষেধাজ্ঞা জারি করে। সূর্য থেমে যায়। মোত্তাকিন চোখ তুলে তাকায় স্কুল জীবন থেকে আজ পর্যন্ত নিজের পাশে থাকা প্রিয় বন্ধুর পানে। বরাবরের মতোই একই স্বীকারোক্তির সাথে জবাব দেয়, কিছু না। সহসা আরেকটা খুশি ক্ষিপ্র বেগে ছুঁয়ে গেল মোত্তাকিনের বাম চোয়াল। পারভেজ আরো শক্ত করে কলার চেপে ধরে বলে, একদম মিথ্যা বলবে না। ওই মোহিত ইর্তেজা তোর কিছু না হলে প্রতি শনি সোম বুধ তোর বাড়ির সামনে কি করে? কেন সে নিজেকে লুকিয়ে তোর বাড়ির সামনে যায়? আর সে ওই দালানের কারোর জন্য যায় না, বরং তোর মায়ের জন্য যায়। কুত্তার বাচ্চা, তুই এখনো অস্বীকার করবে তুই ওই মোহিত ইর্তেজার ছেলে না? মোত্তাকিন কোনো জবাব দেয় না। সে স্থির শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে বন্ধুর মুখপানে। পারভেজ রাগে ক্ষোভে ফেটে পড়ে শান্ত ভঙ্গিমায় ফের বলল, আমার সাথে লুকোচুরি করবি না মোত্তাকিন। বসির ভাইয়ের তোর উপরে সন্দেহ হয়েছে। সে আমায় তোর উপর নজর রাখার নির্দেশ দিয়েছে, সব খুঁটিনাটি তথ্য দিতে বলেছে। আর তুই যদি আমায় মিথ্যা বলিস তবে আমি একদম সব সত্যি বলে দেব। জানিসই তো, তবে আর বলবো কি? মোত্তাকিনের উদাসীন কণ্ঠ। পারভেজ সপাতে আরেকটা লাগালো, তবে এতদিন মিথ্যা বললি কেন কুত্তার বাচ্চা? আমার সাথেও তুই মিথ্যা বলেছিস নিজের ছোটবেলার বন্ধুর কাছে। এই সত্যি যদি বসির ভাই জানে, তোকে সহ ইর্তেজা পরিবারের সবাইকে জানে মেরে ফেলবে। নিরপরাধ মানুষগুলোকে তারা কেন মারবে? ওই লোক আমার বাপ বলে আমি কোনোদিন তাকে 2 বছর সহানুভূতি দেখাইনি, আর না আজ দেখাবো।
কিন্তু লোকের জীবদ্দশে এমন কোনো অপরাধ নেই যার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সে যদি অপরাধ করে থাকে তবে ব্যক্তি জীবনে করেছে, যা ধর্তব্যের বাইরে। পারভেজ চিন্তার আগে অধৈর্য হয়ে বলল, তুই জানিস না বসির উত্তরের মেয়রের চাচাতো ভাই উত্তরের মেয়রের হিংস্র হয়ে পড়েছে। একের পর এক টেন্ডার হারিয়েছে। এবছর সবচেয়ে বড় টেন্ডারটাও যদি সে হারিয়ে ফেলে তবে ইর্তেজা পরিবারের সবাইকে গুপিয়ে মেরে ফেলবে, একজনকেও ছাড়বে না, আর তোকে আর তোর পরিবারকেও না। মোত্তাকিনের দৃষ্টি ক্রমশই ম্লান হয়ে আসে, অনিশ্চিত ভবিষ্যতের অনিষ্ট ভেবে। তার পথটুকু এখন আর দ্বিধাদ্বন্দ্বে ভরপুর নেই। তার সামনে এখন একটাই পথ খোলা, আর কোনো উপায় নেই। সে একজনের রাজনৈতিক প্রতিহিংসার জন্য এতগুলো জীবন শেষ হতে দিতে পারে না। সে ফাঁকা এক ঢোক গিলে ক্ষীণ স্বরে বলল, এমনটা হবে না। মোহিত ইর্তেজা যদি টেন্ডার পেয়েও যায়, এই কাজের দায়িত্ব যে কোনো মূল্যে বশির ভাইয়ের হাতে যাবে। আমি এটা সুনিশ্চিত করব। মারামারি কোনো প্রশ্ন ওঠে না। কি করে আনবে সেটা আমার ব্যাপার। আগে টেন্ডার কার হাতে যায় সেটা দেখতে হবে। মোত্তাকিন পারভেজের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠতে উঠতে বলল, আর আমি বসির ভাইকে এখন কি জবাব দেব? আর কি তোর পরিচয়? পারভেজ বিভ্রান্তিত কণ্ঠে শোধায়, এই খেলার অন্ত না হওয়া পর্যন্ত আমি তার একনিষ্ঠ ভক্ত, এটা বলে দিস। এই খেলার অন্ত কি? মৃত্যু। মোত্তাকিন ক্ষীণ স্বরে জবাব দেয়। কার? মোত্তাকিন জবাব দেয় না। ঠোঁটের কোণে অনবরত গড়িয়ে পড়া রক্তকণিকাগুলো বাম হাতে মুছতে মুছতে চলে যায় সেখান থেকে। তখন মধুমিতা মনোযোগ সহকারে সিরিয়াল দেখছে। সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত মধুমিতার কিছু সিরিয়াল থাকে, আর 10টা থেকে 11টা পর্যন্ত ইন্দুবালা নিজের ঘরের বারান্দায় বসে নীরবে নিভৃতে বই পড়ছে। বারান্দার আবছা আলোয় তার অনুভূতি বেশ প্রখরভাবে কাজ করে চরিত্র অনুধাবন করতে। ইন্দুবালা যখন কোনো কাল্পনিক চরিত্রে ডুবেছিল, কেউ সবিনয়ে তার কোলজোরে নিজের আশ্রয় করে নিল। ইন্দুবালা এক পলক ব্যস্ত দৃষ্টি আবছা আলোয় অতি পরিচিত মুখটি দেখে আবার নিজের বইয়ে মুখ গুজল। এক গলিয়ে দেয় সাজারু কাটার ন্যায় চুলের ভাঁজে। আলতো হাত বোলাতে বোলাতে নিজ চরিত্রে ডুবে থাকে। মোতাকিন বদ্ধ নেত্রে স্মিত হাসল সেই আলতো আরামদায়ক স্পর্শে। আবছা আলোয় চোখ খুলে দৃষ্টি রাখে অতি কালচে মুখ পানে। মিহিসরে স্বভাবসুলভ ভঙ্গিতে আবদার করে বলে, একটা চুমু খাই? খবরদার, বইয়ের একটা থ্রিলিং মোমেন্টে আছি। ইন্দুবালা বইয়ে দৃষ্টি রেখেই শানিত কণ্ঠে বলল, তবে এটুকু পড়ার পর? মোত্তাকিন শান্ত ছেলের মতো মেনে নিল। হাত বাড়িয়ে আঁকড়ে ধরে সরু কমর মুখ খুঁজে দেয় মেধি নদরে। শুয়ে শুয়ে অপেক্ষা করে কখন তার প্রিয় লহমা আসবে। মৃদুমন্দ্র মিষ্টি উৎপীড়নে ইন্দুবালা বাঁকা চোখে তাক করে অতি শান্ত ছেলেটির পানে। ভ্রু কুঁচকে যায় অতি শান্ত রূপ দেখে। তবুও বই থেকে মনোযোগ সরায় না। সে পড়তে পড়তে বইয়ের কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁয়ে ফেলল। তখন বই রেখে লম্বা নিঃশ্বাস ফেলে আর মোড়া ভাঙতে গেলে খেয়াল করে কোলের মাঝে থাকা ছেলেটি বেঘরে ঘুমাচ্ছে। সে ঘড়ির পানে তাকায়। 11:30 বেজে গিয়েছে। অনেক সময় হয়ে গিয়েছে। সে তড়িঘড়ি করে ছেলেটিকে আলতো হাতে কোল থেকে নামিয়ে ছুটল শাশুড়ির কাছে। আর মোড়া ভেঙে অলস পায়ে বারান্দা থেকে ঘরে ঢুকল। ইন্দুবালা আঁচলে হাত মুছতে মুছতে ঘরে ঢুকতেই অবাক হয় আলোয় ছেলেটির বিধ্বস্ত মুখ দেখে। শোধায়, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ করছে? খেতে আয়। মোত্তাকিন অতি শান্ত স্বরে বলল, কিছু হয়নি, খেতে নেই। বলে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। ইন্দুবালা লক্ষ্য করে ছেলেটির বদলে যাওয়া আচরণ। সে এই মুহূর্তে মাথা না ঘামিয়ে ভাত নিয়ে ঘরে আসে। পা গুটিয়ে বসে ছেলেটির পাশে ভাত মেখে মোত্তাকিনের মুখের সামনে তুলে ধরতে মোত্তাকিন চোখ মেলে তাকায়। শান্ত দৃষ্টি ফেলে কোনো রোগ বাগবিতণ্ডা ছাড়া মুখে তুলে নেয়। ইন্দুবালা ইলিশ মাছের কাঁটা বাঁচতে বাঁচতে শোধায়, কি হলো? এত চুপচাপ কেন? তুই চুমু খেতে দিস নি। ভীষণ উদাসীন কণ্ঠে বলা কথাটি যে তার প্রশ্নের সঠিক উত্তর না তা ইন্দুবালা জানে। তাকে বলতে চায় না, সে বুঝে নেয়। আর জিজ্ঞাসা করে না, কথা ঘুরিয়ে শোধায়, ঠোঁট কেটেছে কি করে? মেরেছে। সহজ সরল স্বীকারোক্তি। ইন্দুবালার হাত থেমে যায়। শান্ত চোখে তাকায় ফুটে থাকা ঠোঁটের পানে। থমথমে মুখে বলে, তোর শরীরে ব্যথা নেই? ইদানিং ব্যথা গায়ে লাগে না। মোত্তাকিনের পুনশ্চ উদাসীন কণ্ঠে ইন্দুবালা শোধায়, কেন ইদানিং ব্যথা গায়ে লাগে না কেন? তাই চুমু দিয়ে ব্যথা কমিয়ে দিস, তাই। বলে উদাসীন ছেলেটি গা গুলিয়ে হাসতে লাগলো। ইন্দুবালা নীরবে এক চাপা নিঃশ্বাস ফেলল। তার কেন মনে হচ্ছে ছেলেটা কথা ঘোরাচ্ছে। দুজনের খাওয়া শেষ করে
ইন্দুবালা সব কাজ শেষ করে মোত্তাকিনের ঠোঁটে মলম লাগিয়ে দিয়ে থমথমে মুখে পিঠ এলিয়ে দেয় বিছানায়। কেউ কারোর সাথে কোনোরূপ বাক্য বিনিময় করে না। সারাদিনের কর্মব্যস্ততা ক্লান্তির সমাপ্তি ঘটিয়ে চোখ বুঝতে গেলে পাশে শুয়ে থাকা মানবটি খানিক বিঘ্ন ঘটায়। সে চোখ খুলে তাকায় মাথায় বালিশ চেপে উবু হয়ে শুয়ে থাকা ছেলেটির পানে। কপাল কুঁচকে যায় লাগাতার এপাশ ওপাশ করতে থাকা ছেলেটির মাঝে চাপা অস্থিরতা দেখে। সে এগিয়ে যায়, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় কাঁধ, মিহিসুরে শুধায়, কি হলো, এমন অস্থির হয়ে আছিস কেন? ইন্দুবালা জবাবের প্রেক্ষিতে তাকিয়ে রইলেও সে জবাব পেল না, বরং বিলম্বহীন কেউ লেপটে গেল তার বুক জোরে। মোত্তাকিন বালিশ সরে ফেলে তড়িৎ গতিতে আছড়ে পড়ে মেয়েটির বক্ষ মাঝে, শক্ত করে জড়িয়ে ধরে দু হাতে। চাপা আজাহারের সাথে বলে, তুই আমায় কখনো ভুল বুঝবি না ইন্দু। ইন্দুবালা থমকায়, নিজেকে দ্রুত সামলে জড়িয়ে ধরে, অনবরত মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ভুল বুঝবো কেন? কখনো যদি আমার কারণে এমন পরিস্থিতি আসে, তুই আমায় ভুল বুঝবি? তুই ঠিক হলে কখনো ভুল বুঝবো না। তুই আগে বল, তুই যা করিস তার মধ্যে কি কোনো ভালো লুকিয়ে আছে? থাকলে আমি কখনো তোকে ভুল বুঝবো না। কিছু নিরপরাধ মানুষ বেঁচে যাবে,